এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ম্যাম, কি হয়েছে আপনার? এভাবে কান্না করছেন কেন? অনেকক্ষণ ধরে দেখছি আপনি ব্রিজের উপরে একবার উঠছেন, আবার নামছেন, এখন আবার কান্না করছেন। এখান থেকে যাও, মেজাজ গরম করবে না তো। ম্যাম, আমি চলে যাব, কিন্তু আপনার এখানে থাকা ঠিক হবে না। আপনি বাসায় চলে যান। বখাটে ছেলেরা এদিকে তাকিয়ে আছে। থাকুক গা, তাতে আমার কি? আমাকে না হয় জোর করে রেপ করবে, করুক। ওই এইভাবে তাকিয়ে আসুস কেন? আয় আমাকে রেপ। তিয়ার কথা শুনে পাঁচজন বকাটে খুশিতে এগিয়ে আসতে লাগলো। আয়ন তিয়াকে বলল, ম্যাম, পাগল হয়ে গেছেন নাকি? এইসব কি বলেন? আমি ঠিক বলছি, সব ছেলেদের তো এইটা চাই, সব এক। তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। বকাটের একটা ছেলে যেই তিয়ার দিকে হাত বাড়াতে যায়, সাথে সাথেই আয়ন হাত ধরে ফেলে। ছেলেরাই রেগে গিয়ে বলে, এই আমার হাত ছাড়, হিরোগিরি দেখাতে আসিস না, মেরে হাত ভেঙে দিব। আয়ন ওদের বলে, আমার গার্লফ্রেন্ড রাগ করছে, আমি ওর রাগ ভাঙাচ্ছি। তোরা কে রে? তোদের সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? এখান থেকে তোরা যা, না হইলে মেরে এখানে ফেলে রাখবো। আয়নের কথা শুনে তিয়া অবাক হয়ে আয়নের দিকে তাকিয়ে আছে। ছেলেগুলো আয়নকে মারতে যাবে, সাথে সাথে আয়ন ছেলেগুলোকে মারতে লাগলো। তিয়া মুগ্ধ নয়নে আয়নের ফাইট করা দেখতে লাগলো। ছেলেগুলো মার খেয়ে দৌড়ে পালিয়ে গেল। আয়ন হাতে একটু ব্যথা লাগলে আয়ন হাত ঝাঁকাতে লাগলো। তিয়া চোখ মুছে আয়নের কাছে এসে বলল, আমাকে বিয়ে করবে। তিয়ার কথা শুনে আয়ন বিরক্ত হয়ে বলল, এই, আপনি দেখি পুরো মাতাল হয়ে গেছেন। আপনার বাসা কই? সেখানে যান তো। তোমার বাসায় নিয়ে যাবে। না, আমার আপু জানলে আমাকে অনেক মারবে। এত বড় ছেলেকে ও ধরে মারে? দূর, হাসবেন না। আচ্ছা, আপনি বাসায় চলে যান, আমি আমার বাসায় যাই, না হইলে আপু বকা দিবে। আমি যাব তোমার সাথে, তুমি না বললে আমি তোমার গার্লফ্রেন্ড। দূর, ওইটা না বললে ওরা আমাকে মিথ্যায় ফাঁসিয়ে দিত। আর আপনি যেভাবে কান্না করছিলেন, যদি জানতো আপনি কিছু হন না, তাহলে ওরা বলে দিত আমি আপনাকে বিরক্ত করছিলাম। ওরা আপনাকে বাঁচাতে এসেছিল, এইটা সবাইকে বলে আমাকে মেরে ভর্তা বানিয়ে দিত। বাহ, তোমার কত বুদ্ধি। চলো, আমাকে নিয়ে চলো। এখানে আমাকে একা একটা মেয়ে মানুষকে যদি রেখে যাও, তাহলে আবার যদি ওই ছেলেগুলো এসে আমাকে সত্যি সত্যি রেপ করে। আপনার ঠিকানা বলেন, আমি আপনাকে রেখে আসি। আমার ঠিকানা? তিয়া আর কিছু বলার আগেই আয়নের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেল। আয়ন ভয়ে ঢোক গিলতে লাগলো। আয়নের কান্না করার মতো অবস্থা। আয়ন তিয়াকে রেখে যাবে, আবার ভাবলো, না, রেখে যাওয়া যাবে না। যদি কেউ ক্ষতি করে দেয়, এইটা যদি পরে নিউজে দেখি, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। বাট কি করব, বাসায় নিয়ে গেলে তো আপু অনেক রেগে যাবে। কি করা যায়? যা থাকে কপালে, কিন্তু আপুকে কি বলবো? দূর, এই কি বিপদে না পড়লাম। না থাক, নিয়ে যাই, আপুকে সত্যিটা বলে দিব। আয়ন কথাগুলো ভেবে একটা রিক্সা ডেকে তিয়াকে তুলে আয়ন নিজেই উঠে পড়লো। তিয়া আয়নের বুকে ডুলে পড়ে গেল। আয়ন একটু দূরে সরে ধরে থাকলো। আয়ন বাসের সামনে রিক্সা থামাতে বলল। রিক্সা থামিয়ে তিয়াকে নামিয়ে এক হাত দিয়ে ধরে রাখলো, আরেক হাত দিয়ে ভাড়া দিয়ে আয়ন তিয়াকে কোলে তুলে নিল। আয়ন টিনের গেট খুলে ভিতরে ঢুকলো। বারান্দায় দেখতে পেল আতিয়া মাথায় হাত দিয়ে ঝিমুচ্ছে। আয়ন আস্তে আস্তে বারান্দার ভিতরে গিয়ে আস্তে আস্তে পড়লো। আপু। আয়নের ডাক শুনে আতিয়া চোখ খুলে। আয়নের সাথে মেয়ে মানুষ দেখে চমকে গেল। আতিয়া কিছু বলবে তার আগেই আয়ন বলে উঠল, আপু, আগেই রাগ করো না, উল্টাপাল্টা কিছু ভেবো না। আগে আমার সব কথা শুনো, তারপর কথা বলো। আয়ন এক নাগারে কথাগুলো বলে দিলে আতিয়া হাত দিয়ে ইশারা করে কন্টিনিউ করতে বলল। আয়ন তিয়াকে আতিয়ার কাছে দিয়ে হাত দুইটা ঝাঁকিয়ে বলল, আপু, ওনাকে আমি চিনি না। রাস্তায় রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, ওনাকে অনেকবার দেখলাম। ব্রিজের উপরে একবার উঠে আবার নিচে নামে, হয়তো আত্মহত্যাও করার সাহস পাচ্ছিল না। পরে আবার দেখি কান্না করছে, আর ওইখানে কিছু বখাটে পোলাপাইন ওনার দিকে খারাপ চোখে তাকিয়েছিল। আয়ন পুরোটা খুলে বলে। আতিয়া বলে উঠল, ভালো কাজ করছস, রেখে না এসে সকাল হইলে মেয়েটাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসিস। তুই ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে তোর দুলাভাইয়ের সাথে ঘুমিয়ে যা। আমি মেয়েটাকে নিয়ে তোর রুমে যাচ্ছি। আচ্ছা। আয়ন কথাটা বলে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে খাবার পেরে টেবিলে বসে খেয়ে নিল।
খাবার খেয়ে দুলাভাইয়ের সাথে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে তিয়ার ঘুম ভাঙলে নিজেকে অপরিচিত একটা রুমে দেখে খাট থেকে উঠে দেখে পাশে একজন মহিলা নামাজ পড়ছে। নামাজ পড়া শেষ করে জায়নামাজ বিছিয়ে তিয়ার দিকে তাকিয়ে পড়ল। বোন, যাও ফ্রেশ হয়ে নাও, রাতে তো অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি এখানে কিভাবে আসলাম? আর আপনি কে? আমি আতিয়া, আর তোমাকে আমার ছোট ভাই নিয়ে এসেছে। তুমি রাতে অনেক নেশা করেছিলে, অজ্ঞান হয়ে গিয়েছিলে। মেয়ে মানুষ, তাই আমার ভাই তোমাকে নিয়ে চলে এসেছে। তুমি ফ্রেশ হয়ে আসো বোন। তিয়ার রাতের কথা মনে পড়তেই অনেক লজ্জায় পড়ে গেল। তিয়া ওয়াশরুমে চলে গেল। তিয়া বাহিরে গেলে দেখে আয়ান আশিক নামাজ পড়ে এসে চেয়ারে বসলো। মেয়েটার জ্ঞান ফিরেছে। হ্যাঁ আয়ান, আমার সাথে আয় রান্নাঘরে। আসছি। আপু দেখো না, দুলাভাই কিন্তু আমাকে রাগাচ্ছে। আমি বারবার বলছি মেয়েটাকে চিনি না, দুলাভাই বারবার বলে আমার গার্লফ্রেন্ড হয়। আশিকের দিকে আতিয়া রাগিয়ে লুক নিয়ে তাকাতেই আশিক ঢক গিলে বলল, আরে রেগে যাও কেন? আমি তো মজা করছি। শালার সাথে কি একটু মজাও করতে পারবো না? আরে শালাবাবু, তোমাকে পড়ে দেখে নিব। একটা কিছু বললে খালি বোনকে বলে দাও। এখন বলেন, উনি আমার গার্লফ্রেন্ড? হ, ওইটাই। কথাটা বলে আশিক হাসতে হাসতে রুমে দৌড়ে চলে গেল। অ্যান আতিয়ার সাথে রান্নাঘরে চলে গেল। অ্যান আতিয়াকে কাটাকুটিতে সাহায্য করতে লাগলো। তিয়া ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে দেওয়ালের দিকে তাকিয়ে আয়নের ছবি দেখে মনে মনে বলল, ছি, ছেলেটাকে কিভাবে বললাম বিয়ে করবে? সব ছেলে এক বেঈমান, শরীর ছাড়া কিছু চায় না, আর মোটেও এক ভুল বারবার করব না। বাট ছেলেটা কত কিউট। তিয়া, ছি ছি, কি ভাবস? তিয়া কথাগুলো ভেবে বের হয়ে দেখে রান্নাঘরে আতিয়ার সাথে আয়ন কাজ করছে। তিয়াকে দেখে আতিয়া বলে উঠল, বোন বসো, চা খাবে নাকি কফি খাবে? জি, কফি দিলে ভালো হতো, মাথাটা ব্যথা করছে খুব। আচ্ছা তুমি বসো, আমি বানিয়ে দিচ্ছি। আয়ান, তোর ভাইয়াকে দিয়ে আই। অ্যান চা নিয়ে রুমে চলে গেল। আশিকের হাতে চা দিয়ে আসলো। তিয়া আয়নের দিকে তাকিয়ে পড়ল। ছেলে মানুষ আবার মেয়েদের কাজ করে? কথাটা বলে তিয়া হাসতে লাগলো। আইন কিছুটা লজ্জা পেয়ে গেল। আতিয়া কফি বানিয়ে দিয়ে তিয়ার হাতে দিতে দিতে বলল, আমার ভাইকে সব কিছু শেখাচ্ছি, যাতে একা কোথাও থাকতে গেলে অন্য ভরসায় না থাকতে হয়। নিজের খাবার নিজেই তৈরি করে যেন খেতে পারে। ওই আপু, তাহলে আমাকে রান্না শেখাবেন? আমিও তাহলে নিজের কাজ নিজে শিখতে চাই। আচ্ছা বোন, শেখো। বাট বোন, তোমার নাম কি? জি, আমার নাম তিয়া চৌধুরী। তোমার বাসা কই? আর তুমি গতকাল সুইসাইড করতে চাইছিলে কেন? সে অনেক কাহিনী, এই দুনিয়াতে আর বাঁচতে চাই না। যাকে বিশ্বাস করে ভালোবাসি সেই আমাকে খুব আঘাত করে। এইটাই তো দুনিয়া বোন। বাট সুইসাইড কখনোই সব কিছুর সমাধান হয় না, লড়াই করে বাঁচতে হয়। সুইসাইড করলে তো হেরে গেলে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন আর এইসব মনে থাকে না। বুঝতে পারছি। আয়ান, তুই থালা বাসনগুলো ধুয়ে ফেল। আচ্ছা। আপু, আমি করব কি? না, তুমি বসে থাকো, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমাকে না বোন বলেন? তাহলে ভাইকে শুধু শিখাবেন আর বোনকে না? যান যান, আপনিও সবার মতো। আরে কি বলো বোন? আচ্ছা, সব শিখো। তোমার না মাথা ব্যথা করছে? আগে খাবার খেয়ে নাও, রেস্ট নাও। সময় হইলে এখানে এসে কাজ শিখে নিও। আচ্ছা, আমার কাছে বা আসতে হবে কেন? তোমার আম্মুর কাছ থেকে তো শিখতে পারো। আমার আম্মু তো রান্না করতে জানে কিনা সন্দেহ। মানে? মানে আমার বাড়িতে কাজের লোকের অভাব নাই, সব কিছু আমাদের কাজের লোক করে। তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আমার আব্বুকে চিনবেন? আমার আব্বুর নাম? তিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে আশিক বলে উঠল, আসসালামু আলাইকুম ম্যাম, আপনি এখানে? আরে তোমরা কি করছো? ম্যামকে এভাবে দাঁড় করে রাখছো কেন? তোমরা জানো উনি কে? তুমি চেনো? আরে উনি আমার বসের মেয়ে। অ্যান আতিয়া চমকে গেল। আতিয়া বলে উঠল, বলছো কি? ম্যাম আপনি বসেন। দুঃখিত, আমাদের ব্যবহারে খারাপ লাগলে ক্ষমা করে দিবেন। আপু, আপনি ম্যাম কেন বলছেন? বোন বলে ডাকেন, আর আমাকে ম্যাম প্লিজ বলবেন না। তা কি করে হয়? আপনি এত বড় লোক মানুষ, আপনাকে না বুঝেই তুমি বলে ফেলেছিলাম। দূর, ভালো লাগে না।
এমন করলে আমি এখন এখান থেকে চলে যাব। আচ্ছা, বলবো না। আপনি বসেন, চারটা ভাত খেয়ে তারপর যান। আবার আপনি বলেন? দূর, ভালো লাগে না। ম্যাম যেভাবে বলে ওইভাবে তোমরা কথা বলো। আর আমার সময় হয়ে যাচ্ছে, খেতে দাও। তোমরা বসো, আমি খাবার দিই। আয়ান, তুই ফ্রেশ হয়ে আয়। আয়ন নিজের রুমে চলে গেল ফ্রেশ হয়ে। আশিকের পাশে বসলো। তিয়াকে খাবার দিলে তিয়া মাছের কাঁটা বেছে খেতে পারছিল না। আন্তিয়া বলল, ওয়েট, আমি তোমাকে মাছের কাঁটা বেছে দিই। আপু তোমরা দুইজন খাও, আমি বেছে দেই। তোমাদের সময় হয়ে যাচ্ছে, অফিসে যেতে তো হবে তোমাদের। আয়ন তিয়ার প্লেট থেকে মাছ নিয়ে কাঁটা বেছে দিতে লাগলো। তিয়া চামচ চাইলে আয়ন বলল, ম্যাম, হাত দিয়ে খেয়ে দেখেন, মজা বেশি পাবেন। চামচ দিয়ে খেয়ে মজা নাই। আয়নের কথা শুনে হাত দিয়ে খেতে গিয়ে ভাতের অনেকগুলো পড়ে যেতেই আয়ন ভুরু কুচকে বলল। আমার দিকে তাকান। তিয়া আয়নের দিকে তাকাতেই আয়ন খাবার খাওয়া দেখাতে লাগলো। তিয়া আয়নের দিকে তাকিয়ে আয়নের মতো করে মাছ দিয়ে অল্প ভাত নিয়ে মুখে দিল। তিয়া খুশি হয়ে বলল, ইয়াহু, আমিও পেরেছি। গুড, এখন এভাবে খান। আয়ান, আমাদের খাওয়া শেষ। তুই টিয়াকে বাসায় পৌঁছে দিয়ে আসছিস? আচ্ছা আপু। আতিয়া আশিককে টিফিন করে দিয়ে বলল। আশিক চলে গেল। আতিয়ার রুমে গিয়ে রেডি হয়ে চলে গেল। আয়ন তিয়াকে বলল, ছাড়েন, আমি খাওয়াই দেই। আপনাকে বাসায় দিয়ে এসে আমাকে আবার কোচিংয়ে যেতে হবে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ও আচ্ছা, আমি তোমার থেকে 2 বছরের বড়। কি আপনি আমার বড়? হা হা হা। আপনাকে তো দেখতে পিচ্চি লাগে। আমি অনার্সে পড়ি। ও আচ্ছা, গতকাল রাতের জন্য সরি। আরে সমস্যা নাই। আচ্ছা সত্যি করে বলেন তো আপনার কি হয়েছিল? এমন কেন করছিলেন? আর নেশা কেন করছিলেন? আচ্ছা, তোমার নাম কি? আয়ান। ভালো নাম। আচ্ছা আয়ান, আমি আর তুমি এখন একা এক বাড়িতে। তোমার এখন ইচ্ছে করছে না আমার সাথে খারাপ কাজ করতে? ড্যাড কি বলেন এইসব? আমি কেন আপনার সাথে খারাপ কাজ করতে যাব? শোনো, এত ভালো মানুষ হওয়া লাগবে না। তোমরা সব ছেলেরা এক। ভালো মানুষের মুখোশের আড়ালে তোমাদের আসল রূপ সব এক। তোমরা মেয়েদের ভালোবাসার অভিনয় করো, মেয়েদের শরীর পেলে তাদের ছুঁড়ে মারো। ধুর, কি যাতা বলেন। তিয়া আয়নের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে ঠোঁট কামড়াতে লাগলো। আয়নের পায়ে হাত রাখলে আয়ন লাফ দিয়ে উঠে পড়লো। আয়ন তিয়াকে বলল, ম্যাম, কি হচ্ছে এইসব? তুমি অনেক কিউট, তোমাকে আদর করতে ইচ্ছে করছে। তিয়া কথাটা বলে আয়নের কাছে এসে আয়নের মাথার পিছনে ধরে কিস করতে যাবে। সাথে সাথে আয়ন মাঝখানে প্লেট রেখে দিলে তিয়া প্লেট সরিয়ে দিয়ে বলল, এত নাটক করো না, আমার কাছে আসো, তোমাকে অনেক আদর করব। প্লিজ ম্যাম, আমার সাথে এমন করবেন না। আয়ন কান্নামাখা কণ্ঠে বলে। তিয়া আয়নের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আয়ন তিয়াকে ধাক্কা দিয়ে দৌড়ে ঘরের ভিতর গিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ান, দরজা খোলো। এই আয়ান। আমি দরজা খুলবো না। আপনি আমার বাসা থেকে বের হয়ে যান। আপনি অনেক পচা। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আগে জানলে আমি আপনাকে কখনোই বাসায় নিয়ে আসতাম না। আয়ান, দরজা খুলো। আরে আমি মজা করছি। আয়ান, দরজা খুলো প্লিজ। খুলবো না, আপনি চলে যান এখান থেকে। ওকে, চলে যাচ্ছি। আয়ন 3 মিনিট পর দরজা খুলে দেখে তিয়া এখনো দাঁড়িয়ে আছে। আয়ন দরজা লাগিয়ে দিতে যাবে, সাথে সাথে তিয়া দরজা ধরে ফেল। তিয়া আয়নকে বলল, আরে সরি, আর এমন করব না। আমি জাস্ট দেখছিলাম তুমি সব ছেলেদের মতো নাকি। আপনি অনেক পচা, জানতো। আরে বাবা, রাগ করো না, আমাকে বাসায় দিয়ে আসো। তোমার না কোচিং এ যেতে হবে? আপনি একা যান। আমার কাছে গাড়ি নাই, আমি কিভাবে যাব? আর আমার কাছে টাকাও নাই। প্রমিস করেন আর এমন করবেন না। আপু জানলে আমাকে অনেক মারবে। ওকে, করব না, হাত ধুয়ে নাও। আয়ন রুম থেকে বের হয়ে তিয়ার থেকে সাইড হয়ে তাড়াতাড়ি করে টেবিলের উপর থেকে প্লেটগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। আয়ন প্লেট ধুতে লাগলো। তিয়া আসলে আয়ন চমকে যায়। আরে ভয় পেও না, হাত ধুইয়ে দাও। ওইখানে দেখেন হ্যান্ডস আছে, হাত ধুয়ে নেন। তিয়া হ্যান্ড ওয়াশ নিয়ে হাত ধুতে লাগলো। আয়ন ট্যাপ ছেড়ে দিলে তিয়া আয়নের হাত ধুয়ে কসলাতে লাগলো। আয়নের অকট ফিল হতে লাগলো। আয়ন হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিল। তিয়াকে দিলে তিয়া মুছে নিল। আয়ন প্লেটগুলো সাজিয়ে খাবারগুলো রান্নাঘরে রেখে ঘরে তালা লাগিয়ে দিয়ে বলল। রান্নাঘরে সব লাগিয়ে দিয়ে তিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। গেটে তালা দিয়ে তিয়াকে নিয়ে দাঁড়ালে সবাই আয়নকে জিজ্ঞেস করতে লাগে মেয়েটাকে। আয়ন সবাইকে বলে। আপু হয়। আয়নের মুখে আপু ডাক শুনে তিয়া রেগে গেল।
কিছু বলল না। আইন একটা রিক্সা নিল, দুজন উঠে বসলো। তিয়া আইনকে বলল, তুমি না কোচিং করবে, তাহলে বই খাতা কই? আমি শিক্ষক। কি? তুমি শিক্ষক মানে? কোচিং সেন্টার আমার পড়াশোনার পাশাপাশি হাই স্কুলের স্টুডেন্টদের পড়াই। কি বলো? তুমি তো নিজেই বাচ্চা, তুমি আবার ছোটদেরও পড়াও? আমি মোটেও বাচ্চা না, আমি বড় হয়েছি। কলেজে পড়া ছেলেরা বাচ্চা থাকে না। তা তো দেখলাম, একটু কাছে গেছিলাম, কান্না করার মতো অবস্থা। দূর, কি বলেন, চুপ করেন। আচ্ছা, তোমার আপু কি জব করে? আপু হাই স্কুলের ম্যাডাম। বাহ, তিনজন জব করো? হ্যাঁ। ও, আমাকে কোচিং এ নিয়ে যাবে? না, আমার স্টুডেন্টরা অনেক ফাজিল। ওরা সবাই আপনাকে আর আমাকে নিয়ে অন্য কিছু ভেবে নিবে। কিভাবে? কিছু না। আচ্ছা বলেন না, আপনি আত্মহত্যা করতে গেছিলেন কেন? আমি একজন ছেলেকে অনেক ভালোবাসতাম। ওই ছেলেটা আমার আব্বুর বন্ধুর ছেলে। ওই গতকাল রাতে একটা পার্টি দিয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম। ওই আমার সাথে জোর করে, আমার সাথে, বুঝতে তো পারছো, আমি করতে না দিলে ওই আমাকে থাপ্পড় মেরে বলে আমি যদি ওইসব করতে না দিই তাহলে আমার সাথে রিলেশন করে কি হবে। আমাকে অনেক গালাগালি করে, বিচ্ছিরি ভাষায় কথা বলে। আর ভালোবাসার মানুষটার থেকে এমন কিছু কে আশা করে বলো, যার জন্য কত কিছু করলাম, আর সেই আমার সাথে এমন কাজ করলো। আমাকে আবার জোর করলে আমি ওর মাথায় বাড়ি দিয়ে ব্রিজে চলে আসি দৌড়ে। তারপর কি হয়েছে জানোই তো? ছি, উনি তো আপনাকে তাহলে ভালোই বাসে না। ভালোবাসার মানুষকে বিয়ের আগে কেন টাচ করতে হবে? বিয়ে হইলে তো একেবারে নিজের হয়ে যাবে। ছি, জোর করে কেউ এমন করে নাকি? কাকে বিশ্বাস করব? আমি যাকে বিশ্বাস করি সেই আমার সাথে এমন করে। আমার কাজিন পর্যন্ত আমার সাথে এমন করার চেষ্টা করছে। আব্বু আম্মুকে জানালে তারা আমাকে ভুল বুঝে মেরেছিল। তারা বলে আমি নাকি খারাপ। কি, আপনার আব্বু আম্মু আপনাকে খারাপ বলছে? এইটা আবার কেমন কথা? নিজের ফ্যামিলি, ভালোবাসার মানুষ যাদের থেকে শুধু আঘাত পেয়ে যাচ্ছে, সেখানে তুমিই বলো বেঁচে থেকে কোনো লাভ আছে? আমি সবার আশা বাদ দিয়ে যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, সেই তার থেকে জঘন্য বের হইল। যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখলাম, সব স্বপ্ন এক নিমেষে শেষ করে দিয়েছে। কান্না করেন না, এভাবে ভেঙে পড়ে লাভ নাই। নিজেকে শক্ত করতে শিখেন আর অন্যের উপরে ভরসা করা বাদ দেন। নিজের লাইফটা নিজের মতো এনজয় করেন। কিভাবে করব? আব্বু বলেছে আমি যদি বিয়ে না করি তাহলে আমার নামে কোনো সম্পদ দিবে না, সব ভাইয়ার নামে লিখে দিবে। যেখানে ছেলেদের প্রতি আমার এত ঘৃণা জন্মে গেছে, কাউকে বিশ্বাস করতে পারছি না। আমি জীবনে বিয়ে করতে চাই না, আর ঠকতে চাই না। এইটা ভুল শুনেন। কিছু নারী যেমন খারাপ আছে তেমন কিছু পুরুষও আছে। তাই বলে সবাইকে খারাপ ভাবা ঠিক না। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহ তাআলা উত্তম কাউকে রেখেছে। ভেঙে পড়েন না, বুঝলেন? ভেঙে পড়বেন তো হেরে যাবেন। আপনি যত ভেঙে পড়বেন আপনাকে যেই ঠকাইছে ওই আরো খুশি হবে। আমার এসব ভালো লাগছে না, এসব কথা রাখো। ওকে, আচ্ছা আপনার বাসার ঠিকানা তো বলছেন না? টিএম ভিলার সামনে নামিয়ে দিলেই হবে। ওই বাড়িটা আপনাদের? জি। মাহিন ভাইয়া আপনার ভাইয়া নাকি? হ্যাঁ, তুমি ভাইয়াকে চেনো নাকি? হ্যাঁ, ভাইয়া তো অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। তুমি ভাইয়াকে কিভাবে চেনো? আমি যে কলেজে পড়ি ওই কলেজে ভাইয়া যাইতো। ভাইয়াকে কিছু বখাটে ছেলে মারছিল, আমি বাঁচিয়েছিলাম। সেই থেকে ভাইয়ার সাথে আমার ভালো সম্পর্ক। বাহ, তাহলে তো হয়েছে। দুজন গল্প করতে করতে যেতে লাগলো। তিয়ার বাসার সামনে গেলে তিয়া দেখলো ওর বয়ফ্রেন্ড রাফির গাড়ি ভেতরে ঢুকলো। তিয়া আইনকে বলল, আয়ান আমার সাথে ভেতরে চলো। না আপু, আপনি যান। ধ্যাত আপু, বলো না, মাহিন ভাইয়া আছে, চলো যাই। তিয়া আইনের হাত জোর করে নিয়ে যেতে লাগলো। আইন তিয়াকে বলল, আরে ভাড়া দিতে দেন। আইন ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে চলে গেল। আইন ভাড়া দিলে রিক্সাওয়ালা চলে গেল। আইনকে জোর করে ভিতরে নিয়ে গেল। তিয়া দেখে রাফি ওর আব্বু আম্মু ভাইয়াকে উল্টাপাল্টা বুঝাচ্ছে। তিয়ারাপু রেগে বলল, তুমি তোমার আব্বুকে খবর দাও, তোমাদের আজ বিয়ে হবে। তিয়া আইনকে টেনে নিয়ে গিয়ে সবার সামনে নিয়ে গিয়ে বলল, সরি আব্বু, আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি অলরেডি বিয়ে করে ফেলেছি, এটা আমার হাজবেন্ড। তিয়ার কথা শুনে আইন ভাইবা চেকা খেয়ে গেল। আইন কিছু বলতে যাবে, সাথে সাথে রাফি রেগে তিয়াকে মারতে যাবে। সাথে সাথেই আইন হাত ধরে ফেল। রাফি রেগে পড়ল, এই ছেলে, তোর এত বড় সাহস আমার হাত ধরস? সরি, বাট মেয়ে মানুষের গায়ে হাত তোলার অধিকার কে দিল আপনাকে? ওনার আব্বু আম্মু আছে, ভাইয়া আছে, ওনারা তুলতে পারে, আপনি কেন ওনার গায়ে হাত তুলছেন? গতকাল রাতে তো কম মারেন নাই ওনাকে।
নেশা করিয়ে ওনার সাথে খারাপ কাজ করতে নিয়েছিলেন, আবার এখন ওনার বাবা মায়ের সামনে ওনার গায়ে হাত তুলছেন। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিন রেগে বলল, আয়ান এইসব কি বলছো? হ্যাঁ ভাইয়া, উনি ওনার সাথে খারাপ কাজ করতে নিয়েছিল আর উনি আত্মহত্যা করতে চাইছিল। আয়ন রাতের সবকিছু খুলে বলে। মাহিন রেগে রাফিকে ঘুষি মারল। রাফির কলার ধরে বলে, তোর এত বড় সাহস আমার বোনের সাথে জোর জবরদস্তি করস? তোকে আমি মেরে ফেলবো। আঙ্কেল, আপনার ছেলেকে থামান, না হলে কিন্তু খবর আছে। আমার হবু বউয়ের সাথে আমি যা ইচ্ছে করব, আর এই ছেলের কথা বিশ্বাস করে আমাকে মারছেন। আমি আয়ানকে খুব ভালো করে জানি। আয়ান কেমন ছেলে, ও মিথ্যা কথা বলে না, তাও আবার সিরিয়াস ব্যাপারে। মাহিন কথাটা বলে আরো একটা ঘুষি মারে। টিয়া থাপ্পড় দিয়ে বলে, আমি তোর হবু স্ত্রী আর নাই, আমি আয়নের স্ত্রী, বুঝছস? টিয়া, বেশি বুঝো না, ওকে ডিভোর্স দিয়ে দিবে, না হলে আমি তোমাদের শান্তিতে থাকতে দিব না। তুমি ভালো করে আমাকে চিনে ফেলেছো, আমি কি কি করতে পারি। আর আমার কাছে তোমার কিছু ভিডিও আছে, ইনস্টাগ্রাম নাকি ইউটিউব পাবলিশ করব। রাফির কথা শুনে টিয়ার আপু রেগে রাফিকে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। আঙ্কেল, আপনার এত বড় সাহস আমার গায়ে হাত তুলেন? তোর এত বড় সাহস আমার মেয়েকে হুমকি দেস আমার সামনে? তুই কি পাগল? তোর কাছে আবার আমার কিসের ভিডিও? আমার জানা মতে তোর কাছে আমার কোনো ভিডিও নাই। হাত ছাড়, তোকে আমি ধরতে তো দেই নাই। হাত ছাড়া, তোকে আমি ধরতে তো দেই নাই। যা, তোর যা ইচ্ছা পাবলিশ করগা। মাহিন রাফিকে আরো কয়েকটা থাপ্পড় মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মাহিন দরজা লাগিয়ে দিয়ে এসে দাঁড়াতে টিয়ার আপু টিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমাদের এসে বলতে পারতি আত্মহত্যা কেন করতে গেছস? আর আমরা সারা রাত তো টেনশনে ঘুমাতে পারিনি। কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তোর ধারণা আছে? আমার কথা তো তোমরা বিশ্বাস করো না, তাহলে আমি যদি এসে বলতাম তোমরা কখনোই বিশ্বাস করতে না, আমাকে দোষ দিতে। টিয়ার আব্বু আম্মু টিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মাহিন আমরা তো আর তোকে অবিশ্বাস করবো না, আমাদের ক্ষমা করে দে। আয়ান, তুমি কি সত্যি টিয়াকে বিয়ে করেছো? এর কথা শুনে আইন টিয়ার দিকে তাকালো। টিয়া ওর আব্বুকে ছেড়ে বলে, হ্যাঁ করছে। এই লোকটাকে হুট করে বিয়ে করলে আমাদের না জানিয়ে? ধুর আপু, খালি মিথ্যা বলেন কেন? আপনার আব্বু আম্মু আপনাকে কত ভালোবাসে। আপনাকে এক রাতে না দেখে নিজেদের চোখের নিচে কালি ফেলে দিয়েছে, আর আপনি মিথ্যা বলছেন। আইনের কথা শুনে সবাই অবাক চোখে তাকালো। টিয়া ইশারা করলে মাহিন বলে, কিরে, তুই ওকে কি ইশারা করস? আয়ান, তুমি সত্যি করে বলো তো, তুমি ওকে বিয়ে করেছো নাকি? না ভাইয়া, এটা মিথ্যা কথা। রাতে উনি আমাদের বাসায় ছিল, অজ্ঞান হয়ে গেছিল, আমার বাসায় নিয়ে যাই। পরে উনি আপুর সাথে আমার রুমে ছিল, আমি দুলাভাইয়ের সাথে ছিলাম, আর আপু ওনাকে বাসায় পৌঁছে দিতে বলছিল, তাই আমি ওনাকে পৌঁছে দিতে এসে দেখি আপনার বাসা এইটা। পরে উনি আমাকে টেনে ভিতরে নিয়ে আসে, বাট এইসব মিথ্যা বলবে আমি ভাবতে পারি নাই। আইনের কথা শুনে সবাই টিয়ার দিকে রাগিয়ে লুক নিয়ে তাকালে। টিয়া আইনের দিকে তাকিয়ে বলে, বাচ্চা বাচ্চা একটা, সব নষ্ট করে দিল, কচু কথাকার। যাই হোক, এভাবে তাকিয়েছো কেন? আচ্ছা আয়ান, মন খারাপ করো না, ও একটু আদরে তো দুষ্টু টাইপের হয়েছে, তা তুমি বসো। না ভাইয়া, বসবো না, কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় গিয়ে কলেজে যাব। ওই তুমি না বললে কোচিং করাতে যাবে? হি হি হি, মিথ্যা বলছি? আপনি কেমন যেন করছিলেন তাই মিথ্যা বলছি। আমার কোচিং তো 5টা থেকে 10টা পর্যন্ত। কি ফাজিল দেখছো ভাইয়া, গ্যারান্টি নিলে ওই না মিথ্যা বলে না। সবাই একটু আধটু বলে, মানুষ বলে, কথা তোর মতো এত বলে না। ও অনেক ভদ্র নম্র একটা ছেলে। আচ্ছা, আমি তাহলে যাই। এই ছেলে, ওয়েট, তুমি বসো, তোমার সাথে কথা আছে। জি আঙ্কেল, বলেন। বসো, তারপর কথা বলি। আপনারা বসেন, তারপর আমি বসি। তুমি কি করো? জি, পড়াশোনা করি, তার পাশাপাশি একটা কোচিং সেন্টার আছে, সেখানে বাচ্চাদের পড়াই। কোন ক্লাসে পড়ো? জি, ইন্টার সেকেন্ড ইয়ারে। আইনের কথা শুনে টিয়ার আব্বু আম্মু অবাক হয়ে গেল। এত ছোট বয়সে কোচিং সেন্টার খুলছো? তোমার পড়াশোনার সমস্যা হয় না? তোমার পড়ার সময় পাও? জি, সকালে উঠে নামাজ পড়ে আপুর রান্নার কাজে সাহায্য করে খাবার খেয়ে পড়তে বসি। কলেজের সময় হইলে চলে যাই, আবার 5টার থেকে কোচিং সেন্টারে পড়ানো শেষ করে বাসায় গিয়ে খেয়ে পড়া নিজেটা করে নেই, তাই সমস্যা হয় না। বাহ, এই বয়সে অনেক পরিশ্রম করতো। তা তোমার বাসায় কে থাকে? জি, আমি, আপু, দুলাভাই। কেন, তোমার আব্বা আম্মু কেউ নেই?
আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্টে করে মারা গেছে। সো স্যাড। আচ্ছা, তোমার টিয়াকে কেমন লাগে? সত্যি বলবো? হ্যাঁ বলো। পচা লাগে। কি ফাজিল কোথাকার! আমি পচা? ওয়েট, তোমার আপুর কাছে গিয়ে আমি বলবো। তারা চলে যাওয়ার পর তুমি আমাকে বকা দিয়েছো, আবার একা বাসায় পাঠিয়ে দিয়েছো। না না, এমন বলেন না, আপনাকে আমার ভালো লাগে। ফাজিল, ওকে ভয় দেখাচ্ছিস কেন? ভয় পাই কেন? আচ্ছা, খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাবো, ওকে? সরি আঙ্কেল, আমি খেয়ে এসেছি, আপুকে জিজ্ঞেস করেন, আমি অন্য এক সময় এসে খাবো। এখন আমি আসছি, আসসালামু আলাইকুম। আয়ন কথাগুলো বলে চলে গেল। তার আপু মাহিনকে বলল, এই ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নাও তো। কেন আব্বু? ছেলেটাকে আমার অনেক ভালো লাগছে, ভালো করে খোঁজ খবর নাও। আব্বু, নিতে হবে না, আমি ওকে অনেক ভালো করে চিনি। ওর সাথে আমার 1 বছরের পরিচয়। ও অনেক ভালো একটা ছেলে, নম্র ভদ্র। আর ওর বড় বোনকে খুব ভয় পায়। ওর বড় আপু যা বলে তাই শোনে। আর আব্বু, ওর যে দুলা ভাই, উনি আমাদের অফিসে জব করে। তাই? কে সে? আশিক সাহেব ওর দুলা ভাই। তাহলে তো ভালোই হইলো। ওর বাসা কি চেনো? না, ওর বাসায় যাই নাই। আমি চিনি, বাট ওর খোঁজ খবর নিয়ে কি করবে আব্বু? ওই একদম বাচ্চা টাইপের ছেলে। আগামীকাল জানতে পারবে। মাহিন, আগামীকাল আয়ানদের বাসায় যাব। আর টিয়াও যাও, নিজের রুমে চলে যাও। টিয়া নিজের রুমে চলে গেল। আর এইদিকে আয়ন বাসে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কলেজে চলে গেল। ক্লাস করে দুপুরে বাসে চলে আসলো। খাবার খেয়ে হোমওয়ার্ক করে নিল। ঘুম পেলে আয়ন খাটে শুয়ে পড়লো। সন্ধ্যার দিকে আতিয়া আয়নকে ডাক দিতে লাগলো। আয়ান, এ আয়ান, উঠ, কোচিং সেন্টার যাবি না নাকি? যাব। আয়ন তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে শার্ট চেঞ্জ করে নিল। তাড়াতাড়ি করে বের হয়ে গেল। রিক্সা নিয়ে সোজা কোচিং সেন্টারে চলে গেল। স্টুডেন্টদের পড়াতে পড়াতে রাত 10:20 বেজে গেল। আয়ন রিক্সার জন্য অপেক্ষা করছে। তখনই আয়নের সামনে একটি গাড়ি এসে থামলো। আয়ন বিরক্ত হয়ে অন্য সাইডে গিয়ে দাঁড়ালো। গাড়ি থেকে একজন নেমে পড়লো। এই যে মিস্টার, শুনছেন? ও আপু, আপনি? এই বারবার আপু আপু করো কেন? আপু তো হন, আপুকে আপু বলবো না তো নানি বলবো? কি ব্যাপার, রেগে আছো নাকি? না। তাহলে কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে কেন? জানি না আপু, আপনি জানতো। রিক্সা খুঁজতে দেন। চলো আমি রেখে আসি, আর আপুর হাতের রান্না খাবো, অনেক ক্ষুধা লাগছে। আমি রিক্সা নিয়ে যাই, আপনি গাড়িতে করে আসেন। কেন, আমার গাড়িতে উঠলে কোনো সমস্যা আছে নাকি? আপনি দুষ্টু আছেন, আপনার আশেপাশে যাওয়া ঠিক না। গাড়িতে ভাইয়া আছে। টিয়ার কথা শুনে আয়ন চুপ হয়ে গেল। মাহিন গাড়ি থেকে নামলে আয়ন সালাম দিল। মাহিন আয়নকে বলল, ভিতরে আসো। কোথায় গিয়েছিলেন ভাইয়া? একটু কাজ ছিল, বাসায় যাচ্ছিলাম। পরে তিয়া বলে তুমি দাঁড়িয়ে আছো। ও আচ্ছা, আপনারা বাসায় যান, অনেক রাত হয়ে গেছে। ওই যে আমার রিক্সা এসে গেছে। আয়ন রিক্সায় উঠে পড়ল। টিয়া মাহিনের থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ন বাসে গিয়ে প্রতিদিনের মতো ওর আপুকে ডাক দিল। আতিয়া ফ্রেশ হয়ে আসতে পড়ল। আয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দুই ভাই বোন খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ন আশিকের সাথে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বাসে এসে আয়ন ওর দুলাভাইকে চা দিয়ে আতিয়ার সাথে কাজ করতে লাগলো। হঠাৎ করে গেট খুলে কিছু মানুষ প্রবেশ করলো মিষ্টি নিয়ে। সবাই মিষ্টি নিয়ে এক এক করে টেবিলের উপর রাখলো। আতিয়া আয়ন অবাক হয়ে গেল। আতিয়া কিছু বলার আগে টিয়া ওর আব্বু মাহিন ভিতরে ঢুকলো। টিয়া সোজা রান্না করে প্রবেশ করে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো বোন, তুমি কেমন আছো? জি ভালো। আপু, ওনারা তো ওনার বাবা মা। আয়নের কথা শুনে আতিয়া তাড়াতাড়ি করে টিয়ার আব্বু আম্মুর কাছে গিয়ে সালাম দিয়ে বলল, স্যার, ম্যাম, আপনারা এই গরিবের বাড়িতে কিসে বসতে দিব বুঝতে পারছি না। আরে মা, এত ব্যস্ত হও না। চলুন ভিতরে বসুন। আতিয়া টিয়ার আব্বু আম্মু মাহিনকে নিয়ে ভিতরে গেল। আশিক চমকে গেল, লাফ দিয়ে উঠে টিয়ার আব্বু আম্মুকে সালাম দিল। স্যার ম্যাম, আপনারা বসেন। আশিক সোফা সুন্দর করে ছেড়ে দিল। তিনজন বসলে টিয়ার আব্বু বলল, আশিক সাহেব, আমি আপনাদের বস হয়ে আসি নাই, তাই আপনাকে প্লিজ ব্যস্ত হবেন না। আতিয়া আশিক অবাক হয়ে গেল। আতিয়া বলল, আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা বিস্কুট নিয়ে আসি। আতিয়া দৌড়ে চলে গেল। আতিয়া চা তৈরি করলো। আয়নকে চানাচুর, বিস্কিট, চিপস, মিষ্টি, নাস্তা, দই সহ 7 আপ দিয়ে ট্রে সাজিয়ে দিল। তারপর আয়ন নিয়ে যেতে লাগলো। টি টেবিলের উপর রাখলো। টিয়ার আম্মু বলল, এত কিছু করে ফেলেছো মা, তুমি বসো তো, এত ব্যস্ত কেন হয়ে যাচ্ছ? আন্টি, আপনারা প্রথম দিন আসলেন, আপনাদের আপ্যায়ন করতে পারছি না, অনেক খারাপ লাগছে। টিয়ার আম্মু আতিয়ার হাত ধরে নিজের কাছে
বসিয়ে দিল। আয়নকে আতিয়া বলল, আয়ান তুই যা, রান্নাঘরে যা। আপু আমিও যাই। না, উনি গেলে আমার সবকিছু গন্ডগোল করে দিবে, আপনি এখানে থাকেন। আপু দেখছেন, নিজের সব পারের জন্য আমাকে শিখতে দিবে না। পাগলি বোন আমার, পরে শিখে নিও। তুমি বসো। ওরা দুইজন যাক, তোমাদের সাথে কথা আছে। আয়নকে নিয়ে তিয়া চলে গেল। এদিকে আশিক আতিয়া অবাক হয়ে বলল, কি কথা স্যার? আমার মেয়ে তিয়াকে তোমাদের কেমন লাগে? জি, আপনার মেয়ে অনেক মিষ্টি, অনেক ভালো একটা মেয়ে। আমার তো অনেক ভালো লাগে। আসলে কথাটা কিভাবে বলবো? আঙ্কেল বলুন, কি বলবেন? আসলে আমি চাচ্ছিলাম আয়নের বাবার সাথে আমার মেয়ের তিয়ার বিয়ে দিতে। তার আব্বুর কথা শুনে আতিয়া আশিক অবাক হয়ে গেল। আতিয়া বলে, আঙ্কেল আমি ঠিক বুঝতে পারলাম না। অবাক হচ্ছে, আমি বুঝতে পারছি অবাক হওয়ার কথা। আয়নকে আমার অনেক ভালো লেগেছে, আর আমার মেয়ে আয়নকে পছন্দ করে। আমি চাচ্ছি আয়নকের সাথে তিয়ার বিয়ে দিতে। আর আয়ন বিয়ে করলে ওকে আমরা একটা বাড়ি গিফট করবো আর ভালো জব দিয়ে দিব। তোমাদের লাইফ একদম সেটেল হয়ে যাবে। আতিয়া কথাগুলো শুনে বলল, দুঃখিত আঙ্কেল, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। আমরা গরিব হতে পারি, আমার বাড়ি গাড়ির কোনো লোভ নাই। আমরা যেমন আছি তেমনই সুখে আছি। আঙ্কেল আমার ভাই অনেক ছোট, এখন ওর বিয়ের বয়স হয় নাই। এখন যদি বিয়ে করে তাহলে ওদের পড়াশোনায় ক্ষতি হবে আমি মনে করি। দুইজন পড়াশোনা বাদ দিয়ে সংসার জীবন নিয়ে শুরু করে দিবে। মানে বুঝতে পারছেন, ওরা পড়াশোনা শেষ করুক, টিয়া আমাদের ফ্যামিলিতে থাকতে পারবে কি না সেটা ভালোভাবে বুঝুক। পরে যদি দেখি দুইজন একে অপরের মন থেকে ভালোবাসছে, দুইজন ক্যারিয়ার গড়ে তুলেছে, তখন না হয় বিয়েতে দিলাম। তোমার কথা ঠিক আছে, কিন্তু বিষয়টা আমি ভাবছি এমন হলে কেমন হয়? ওদের বিয়ে বাড়িতে করিয়ে দিলাম, বিয়ে আমাদের বাসায় থাকলো, আয়ন তার বাসায়। যখন ওর পড়াশোনা শেষ হবে তখন না হয় অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দিলাম। এটা ভালো বুদ্ধি, কিন্তু আমার ভাইয়ের মত না জেনে আমি বিয়ে করাতে পারি না। আরে আয়নের কি মত নেবে? তুমি যা বলবে ওইটাই করবে। ওই ভালো করে জানে ওর আপু যা করে ওর ভালোর জন্য করে। তারপরও ওর মত নেওয়া উচিত, এটাও সারা জীবনের ব্যাপার। এখানে আমার কথাই চলেই না, এখানে ওর সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। ঠিক বলছো। তাহলে আয়ন তিয়াকে ডেকে নিয়ে আসছি, ওদের মুখ থেকে শুনি কি বলে। ভালো, আমি ডেকে নিয়ে আসছি। মাইন আয়ন তিয়াকে ডাকতে রান্নাঘরে গেলে দেখে দুজন আটা সারা শরীরে মেখে বুঝছে যে মারামারি করছে। মাইন দুজনকে দেখে বলল, এই তোমাদের ডাকছে, তাড়াতাড়ি আসো। আর এইটা কি করছো? আপনার বোন কোনো কাজ ঠিক মতো পারে না, আমার কি হাল করে দিয়েছে। এখন আমার দোষ তাই না? চলো কি বলে শুনে আসি। আয়ন চুলা বন্ধ করে শরীর ঝাড়তে ঝাড়তে যেতে লাগলো। রুমে গেলে দুজনকে দেখে আশিক বলল, ভূত ভূত। ভাইয়া আমি আয়ান ভূত না, আর উনি তিয়া আপু। দুইজনে এই অবস্থা কেন? আপুকে বলছি লবণের কোটা রাখতে, উনি কোটা রাখতে গিয়ে আটার ডাম দুইজনের উপরে ফেলে দেয়। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। লাগছে, দুজনকে বসো। জি আপু কি বলবে বলো। কিভাবে বলবো? আচ্ছা তোরা যা। আচ্ছা আমি বলছি। কি কথা ভাইয়া? আয়ান, তোমার আপু স্যার ম্যাম চাচ্ছে তোমার আর তিয়া ম্যামের বিয়ে দিতে। তুমি কি বিয়েটা করতে রাজি? আয়ন কথাটা শুনে অবাক হয়ে গেল। আয়ন আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু আমার তো বিয়ের বয়স হয় নাই, তাহলে এখন কিভাবে বিয়ে করব? তোমরা এখানে বিয়ে করে রাখবে, যখন দুজন পড়াশোনা শেষ করবে তখন তোমাদের অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হবে। ও আপু যদি রাজি থাকে তাহলে ঠিক আছে, আপু যা বলবে তাই হবে। কিন্তু তিয়া আপু অনেক দুষ্টু। ফাজিল, আবার আপু বলো কেন? ভূতনি সুন্দর নাম হবে, আপনাকে ওই রকম দেখাচ্ছে। আয়ন কথাটা বলে হাসতে লাগলো। তিয়া আয়নকে মারতে গেলে আয়ন দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আশিক হেসে বলল, আমি জানতাম অয়ন এইটাই বলবে, কারণ অয়নকে যদি ওর আপু বিষ খেতে বলে ও চোখ বন্ধ করে খেয়ে নেবে। আচ্ছা আমি একদিন সময় চাই। আচ্ছা তোমার যত ইচ্ছে সময় নাও। আচ্ছা চলুন, রান্না মনে হয় শেষ, খাবার খেয়ে নেবেন। আব্বু আম্মু ভাইয়া চলো খেয়ে নিবে, আপু অনেক সুন্দর রান্না করে। তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। তিয়া আয়নের রুমে চলে গেল। তিয়া ফ্রেশ হয়ে নিলে আয়ন রান্নাঘর পরিষ্কার করে নিল। আয়ন রান্নাঘর থেকে বের হয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে সবাই বসে পড়ল। তিয়াকে হাত দিয়ে খেতে দেখে অবাক হয়ে গেল। কিরে, তুই হাত দিয়ে খেতে পারোস? একটু একটু পারি।
আয়ন এসে তিয়ার পাশে বসলে তিয়া বলল, আপু একটা মাছ দাও। আতিয়া মাছ দিলে আয়নের দিকে মাছ এগিয়ে দিল। আয়ন বুঝতে পারলো এই কি চাচ্ছে। আয়ন মাছগুলো বেছে দিতে লাগলো। টিয়া টুকটুক করে খেতে লাগলো। টিয়াকে এভাবে খেতে দেখে টিয়ার আব্বু অবাক হয়ে গেল। তোকে তো কোনোদিন মাছ খেতে দেখি নাই, এখানে কত সুন্দর করে খাচ্ছিস। আগে বোকা ছিলাম তাই খাই নাই, এখন বুঝি মাছ অনেক মজা। ধুর, আপনি যে খাওয়া খাচ্ছেন এত আস্তে আস্তে কে খায়? দেন প্লেটটা। আয়ন টিয়াকে খাওয়াই দিতে লাগলো। টিয়ার আব্বু মিটিমিটি হাসতে লাগলো। আতিয়া সবাইকে খাবার পরিবেশন করতে লাগলো। টিয়ার আব্বু বলল, আসলে তোমার রান্না মজা হয়েছে। চারজন তৃপ্তি করে খেতে লাগলো। আতিয়া সবাইকে খুশি মনে খাওয়াতে লাগলো। আয়ন টিয়াকে খাওয়াই দিয়ে আয়ন অল্প ভাত খেয়ে পড়লো। আপু, আমি আজকে কলেজে যাব না। কেন? বড় ভাইয়াদের সাথে একটু বের হব। মাহিন ভাইয়া, আপনি যাবেন না? যাব। বড় ভাই মানে? তোর আবার কিসের বড় ভাই? আপু রেগে যায়ও না, আমিও থাকবো এখানে। আয়ান যেতে চাই নাই, আমরা জোর করে নিয়ে যাচ্ছি, চিন্তা করবেন না, ওকে সাবধানে রাখবো। কোথায় যাবে তোমরা? আপু আমরা নদীর ওই পারে গিয়ে পিকনিক করব। কি রে, তুই তো টাকা নিলি না? ভাইয়া টাকা দিয়েছে, ভাইয়াকে বলেছিলাম, তোমাকে বলার সাহস পাই নাই। আতিয়া আশিকের দিকে তাকাতেই আশিক তোতলাতে তোতলাতে বলল, মানে হয়েছে কি, কাজ করতে গিয়ে ভুলে গিয়েছিলাম। আর ছোট মানুষ একটু এখন এনজয় করবে না তো কখন করবে? দুইজন আমার থেকে যে আর কত কি লুকোইছো আল্লাহই জানে। যাই হোক আয়ান, সন্ধ্যার আগেই বাসায় যেন দেখি। আসলে আপু একটু রাত হবে আর ভাইয়া তো আছে। আমিও যাব। ধ্যাত, ছেলেদের মাঝে আপনি কি করবেন? ভাইয়া আমাকে নিয়ে চলো না। আরে ওইখানে 3 জন মেয়ে থাকবে। আচ্ছা তুই গেলে চল। আপু দেখো, ওনার সাথে আমার বিয়ে দিবে, আমার কথা তো শুনেই না। আমি কি করব? আমি তোমার পেছন পেছন থাকবো। আমার পিছনে থাকতে হবে না। আপনি ওইখানে যেতে পারবেন না, রাত করে মেয়ে মানুষ গেলে ঝামেলা। ওই 3টা আপু জোর করে যাচ্ছে, তাও আঙ্কেল আন্টি আমার ভরসায় পাঠাচ্ছে। আমি ওনাদের দেখবো নাকি আপনাকে? ও নিজের হবু বউকে দেখে রাখা যাবে না, কিন্তু আপুদের ঠিক দেখে রাখা যায়, তাই না? আপু, ওনাকে ধমক দাও না কেন? ধমক দাও। টিয়া আতিয়ার দিকে বাচ্চাদের মতো করে কান্নামাখা চোখে তাকালো। আতিয়া বলল, আমি জানি তুমি কেন যেতে চাচ্ছ। তুমি চিন্তা করো না, আমার ভাই সবার মতো না, ওই মেয়ে মানুষের থেকেই দূরে থাকে। কোচিংয়ে একটা মেয়েকেও পড়ায় না, কলেজে মেয়ে ফ্রেন্ড হয়তো কয়েকটা আছে। তুমি এত ভেবো না তো। আপু আপনি জানেন না, ভাইয়ার গ্রুপের মেয়েগুলো ফাজিল। আয়ান ওনাকে নিয়ে যা, আর তুই আসোস। মাহিন স্যার আছে, সমস্যা কোথায়? ওকে। আয়ন মাহিন টিয়া হাত ধুয়ে নিল। তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। এইদিকে সবার খাওয়া শেষ হলে রুমে গিয়ে বসলো। টিয়ার আম্বু বলল, তাহলে তোমরা ভেবে আমাকে জানাও। জি স্যার। ও আরেকটা কথা স্যার, আমি চাই না আপনারা আমার ভাইকে কিছু দেন, কারণ আমি চাই না ওই লোভ করুক। আর আপনার মেয়ে এই ঘরে থাকতে পারবে কি না সেইটা একটু ভালো করে জেনে নিন প্লিজ, কিছু মনে করবেন না। লোভ কেন করব? আমরা তো আমাদের মেয়ে জামাইকে খুশি মনে দিচ্ছি। আমি জানি আঙ্কেল, কিন্তু এইটা আমরা নিতে পারবো না। আপনার মেয়ে আমাদের দিবেন, এতে আমাদের অনেক। টিয়া একটা মিষ্টি মেয়ে, অন্য কিছু দরকার নাই। আয়ন বিয়ে করবে, নিজের পায়ে দাঁড়ালে নিজেই একদম সব দিতে পারবে। শুধু ওদের জন্য দোয়া করুন। আতিয়ার কথা শুনে টিয়ার আব্বু বেশ অবাক হইল। আর কিছুক্ষণ কথা বলে বিদায় নিয়ে চলে গেল। গাড়ির ভিতরে বসে থেকে টিয়ার আম্মু বলছে, তুমি একদম যোগ্য ছেলে চয়েস করেছো। মেয়েটা অনেক ভালো কথাবার্তা। আবার দেখো, রাফির সাথে বিয়ে দেওয়ার কথা বলাতে ওরা কত কিছু চাইলো। আর আয়নটা গরিব হলে মনুষ্যত্ব আছে। হ্যাঁ, মেয়েটা ঠিকই বলছে। আমার ধারণা আগে ভুল ছিলাম। গরিবটা ভালো, আর ওর পরিবেশটাই আমার অনেক ভালো লেগেছে। আমার মনে হয় বড়লোক থেকে এখানে আমার মেয়ে সুখে থাকবে। দুজন কথা বলতে বলতে চলে গেল। এদিকে আয়ন মাহিন টিয়া সবার সাথে মিলে বাজারে চলে গেল। আয়ন মাহিনকে বলল, ভাইয়া, আপনার বোনের হাত ধরেন, এবি একদিকে চলে যায়। তোমার হবু বউ তুমি ধরো, আমার কাজ আছে, ছাড়ো।
তিয়া মিটিমিটি হাসতে লাগলো। আয়ন তিয়াকে বলল। আমার হাত ধরে থাকেন। তিয়া আয়নের হাত জড়িয়ে ধরলো। আয়ন বাজারটা মাথায় তুলে নিল। মাহিন তিয়া আর সবে অবাক হয়ে গেল। ওই মাথায় ব্যথা পাবে তো, একাই এত বড় বস্তা তুলে নিলে। কিছু হবে না, আমার শরীরে শক্তি আছে। আপনি একটু আমার পিছন পিছন থাকেন। আয়ন কথাগুলো বলে যেতে লাগলো। তিয়া আয়নের পিছন পিছন যেতে লাগলো। আয়ন গাড়ির ডিকিতে রেখে যে সামনের দিকে তাকাতে আয়ন তিয়া চমকে গেল। আয়ন তিয়াকে টান দিয়ে সরিয়ে দিল। আয়ন তিয়ার সামনে একটা গাড়ি এসে সোজা বটগাছের সাথে ধাক্কা খেলো। তিয়া আয়ন দৌড়ে গাড়ির কাছে গেল। সবাই দৌড়ে আসলো। আয়ন আর তিয়া কিছু মানুষ ধরে একটা মহিলা আর একটা ছেলে মানুষকে বের করলো। দেখলো দুজনের অবস্থা খুব খারাপ। আয়ন সবাইকে বলল। আপনারা ছাড়েন, ওনাদের হসপিটালে নিয়ে যেতে হবে। ভাইয়া, আপনার গাড়িতে নিয়ে গেলাম। মাইনের বন্ধু হ্যাঁ সূচক দিল। আইন মানুষের সাহায্য নিয়ে গাড়িতে তুলে নিল। তিয়া মহিলাটাকে ধরলো। আইন ছেলে মানুষটাকে ধরলো। আইন শার্ট খুলে লোকটার মাথায় বেঁধে দিল। মাইন আর তার বন্ধু গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগলো। হসপিটালে নিয়ে গেল। আইন তিয়া মাহিনকে ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। ডাক্তারকে ডাক দিলে সবাই দৌড়ে এসে নিয়ে গেল। মাহিন তাড়াতাড়ি চিকিৎসা করতে বলল। তিয়া আইন মাহিন আর ওর বন্ধু কেবিনের বাহিরে দাঁড়িয়ে থাকলো। তিয়া সবার দিকে তাকিয়ে দেখে আয়নের শরীরের দিকে সবাই তাকিয়ে আছে। তিয়া ওর ওড়না দিয়ে আয়নকে ঢেকে দিতে যাবে। আয়ন তিয়াকে বলল। এইসব কি করছেন? সবাই তোমার দিকে তাকিয়ে আছে। আমি ছেলে, তাতে সমস্যা কোথায়? নিজে নেন। আয়ন তিয়াকে ওড়না পরিয়ে দিল। একজন নার্স এসেছে, জানালো এবি পজিটিভ গ্রুপের রক্ত লাগবে। সবাই নিজেদের দিকে তাকাতে লাগলো। আয়ন নার্সকে বলল। আমি রক্ত দিব, আমার গ্রুপ AB। নার্স আয়নকে নিয়ে চলে গেল। টেস্ট করে রক্ত দিতে লাগলো। রক্ত দিয়ে বের হইল। তিয়া আয়নকে বলল। রক্ত দিয়ে কে বের হয়ে আসে, একটু রেস্ট নিবে না? আসো এখানে বসো। তিয়া আয়নকে বসিয়ে দিল, সাথে ও বসে থাকলো। আয়ন মহিলাকে বলল। ভাইয়া, আপনারা বাকি বাজার করে নেন। আমি আর টিয়া এখানে থাকি। ওনাদের জ্ঞান ফিরলে ওনাদের ফ্যামিলিকে জানিয়ে আমরা চলে যাব। ওকে। মাইন শার্ট খুলে আয়নকে দিয়ে চলে গেল। আয়ন শার্টটা পরে নিল। তিয়া আয়নের হাতে আদর করে দিতে লাগলো। তিয়ার পাগলামি দেখে আয়ন ঠিক করে হেসে দিল। কি ব্যাপার, হাসো কেন? বাচ্চাদের মতো দেখাচ্ছে আপনাকে। দূর, সব সময় বাচ্চা বলো কেন? ভুলে যাও না আমি তোমার সিনিয়র। সিনিয়র কোনো দিক দিয়ে মনে হয় না। মার খাবা না। তাহলে চুপ থাকো। জন চুপচাপ বসে থাকলো। তিয়ার ভালো না লাগলে আয়নের কাঁধে মাথা দিয়ে হাত জড়িয়ে ধরে বসে থাকলো। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বের হলে ডাক্তার বলে। তোমাদের ধন্যবাদ জানাই। তোমরা স্যার ম্যামকে সঠিক সময় না নিয়ে আসলে ওনাদের বাঁচানো যেত না। আপনারা ওনাদের চেনেন? আয়নের কথা শুনে ডাক্তার বলল। জি, ওনারা এই হসপিটালের মালিক। ও আচ্ছা, তাহলে আপনারা ওনার বাড়ির লোকদের খবর দিয়ে দিয়েন। আমরা তাহলে আসছি। আয়নের কথা শুনে ডাক্তার বলে। আপনারা ওনাদের প্রাণ বাঁচালেন, ওনাদের সাথে দেখা না করে চলে যাবেন? সমস্যা নাই, ওনাদের বাসায় পৌঁছে দিয়েন আর আমাদের সালাম জানাইন। আয়ন কথাগুলো বলে তিয়াকে নিয়ে বের হয়ে গেল। তিয়া আয়নকে বলল। আমি মনে হয় ওনাদের চিনি। কিভাবে? সারা মুখে রক্ত লাগায় বুঝতে পারি নাই, এখন বুঝতে পারলাম ওনারা কে। ওয়েট, ওনার ছেলেকে কল দিয়ে জানিয়ে দেই। তিয়া কাউকে কল দিয়ে জানিয়ে দিল। তারপর একটা রিক্সা নিয়ে বের হয়ে গেল। তিয়া আয়নকে বলল। চলো আমাদের বাসায় যাই, এখান থেকে আমাদের বাসা কাছে আছে। সারা শরীরে রক্ত লেগে আছে, গোসল করে ড্রেস চেঞ্জ করে বের হব। আপনি জান, আমি বাসায় গিয়ে পরে নিব। ওইটা আপনাকে রিক্সায় তুলে দেই। আয়ন তিয়াকে একটা রিক্সায় তুলে ভাড়া দিয়ে দিল। তিয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়ন একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। বাসে গিয়ে তালা খুলে ভিতরে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট ধুয়ে দিয়ে বাহিরে মেলে দিয়ে বাসের তালা দিয়ে বের হয়ে গেল। তিয়া কল দিলে আয়ন তিয়ার কাছে গিয়ে ক্লাবে চলে গেল। গিয়ে সবকিছু রেডি করে বের হয়ে গেল। নদীর পাড়ে যেতে যেতে দুপুর হয়ে গেল। ওইখানে গিয়ে সবাই কাজে লেগে গেল। তিয়া কাজ করতে গেলে আয়ন বলে। আপনাকে কিছু করতে হবে না, আপনি চুপচাপ বসে থাকেন। তিয়া আয়নের কথাবার্তা শুনে কয়েকজন হেসে বলল। কি রে আয়ান, কাহিনী কি? মাহিনের বোনের প্রতি এত কেয়ার ভালোবাসা কেন? প্রেমে টেমে পড়লি নাকি?
ফালতু কথা বলিস না, ওই আমার হবু বোনের জামাই। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। একজন বলে ওঠে, বাহ ভাই বাহ, শেষমেশ বোনের জামাই বানিয়ে নিলে। হুম, কেন তোদের সমস্যা আছে নাকি? মাহিনের কথা শুনে বলে, না, যাক ভালোই করছস। আয়ান তো অনেক ভালো ছেলে, কিন্তু টিয়া তো আয়ানের বড় হবে। আরেকজন মেয়ে বলে, হ্যাঁ, আয়ান তো ছোট, ওর কারণ আয়ানকে আমি ছোট থেকে দেখছি। আয়ান যখন টেনে পড়ে তখন তো তোর বোন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। আপু কি নিয়ে শুরু করলেন? হ্যাঁ, উনি আমার সিনিয়র, তো কি হয়েছে? এইসব কথা বাদ দেন, কাজে মনোযোগ দেন। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। একটা মেয়ে বলে ওঠে, হ্যাঁ রে আয়ান, তোকে যে বললাম আমার বোনকে পড়াতে, শুনলি না? এখন মাহিনের বোনকে বিয়ে করতে যাচ্ছে, শরম করে না? আপুর পছন্দ, সেখানে শরমের কি আছে? আয়নের কথা শুনে বলে, তোর আপু দেখি ভালোই লোভী রে, বড়লোক মেয়ে দেখে ভাইয়ের বিয়ে ঠিকই করে ফেললো। আয়নের কথাটা শুনে মাথা গরম হয়ে গেল। আয়ন উঠে গিয়ে ছেলেটার কলার ধরে খুশি মারতে যাবে, সাথে সাথে মাহিন আর কয়েকটা ছেলে আয়নকে শক্ত করে ধরে ফেলল। আমাকে ছাড়েন, না হইলে আপনাদের গায়ে হাত তুলতে বাধ্য হব। ওনার সাহস কি করে হয় আমার আপুকে নিয়ে বাজে কথা বলার? ছেলেটা বলে, কিসের বাজে কথা? তুই নিজেই ভেবে দেখ, তোর বোন লোভ না করলে কিভাবে তোর ফ্যামিলির সাথে তোর বিয়ে ঠিক করে? জাস্ট সেট আপ। আমার আব্বু আম্মু বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, আর আব্বু যা যা দিতে চেয়েছে আব্বু কোনো কিছু নিতে রাজি না। টিয়াকে তাদের পছন্দ, তাই রাজি হয়েছে। মাহিনের কথা শুনে বলে, খুব চালাক। টিয়া তো অর্ধেক শেয়ার পাবে, বিয়ে হয়ে গেলে এমনিতে তো অর্ধেক সম্পদ পেয়ে যাবে। আয়ন রাগে সবগুলোকে মেরে দিয়ে গলা চেপে ধরে একের পর এক ঘুষি মারতে লাগলো আর রাগে বলতে লাগলো, আমাদের দেখে আপনার কি মনে হয়? আমাদের ব্যাকগ্রাউন্ড আপনি কতটুকু জানেন? আমাদের কারো সম্পদের দরকার নাই। আমাদের দুই বোনের নামে যা আছে তা আপনারও নাই। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ছেলেটা হেসে বলে, কি আছে তোদের? ওই তো ট্রেন সেট করা একটাই বাড়ি, দুইটাই রুম আছে, একটা রান্নাঘর আছে আর একটা বারান্দা আছে। আর আমার বাপের দেখ কি আছে, বড় কোম্পানির ম্যানেজার, যেখানে তোদের মতো মানুষের কাছে যাওয়ার যোগ্যতা নাই। শোনেন, হাসাবেন না, কারো সম্পর্কে ভালো করে না জেনে কথা বলবেন না। আমার বংশের পরিচয় জানেন? আয়নের কথা শুনে সবাই বলে, কোন বংশের ছেলে তুই আয়ন? আয়ন ওর আপুর কথা মনে পড়লে আয়ন চুপ হয়ে গেল। ওই ছেলেটা বলে, কিরে বল, কোন বংশের ছেলে? আমি বলতে পারবো না, শুধু এতটুকু বলবো, আমি কোনো গরিব ঘরের সন্তান না। ছেলেটা হেসে বলে, তাহলে বল না কোন বংশের, বলতে পারোস না কেন? আয়নকে রাগিয়ে দিলে আয়ন রেগে বলে দেয়, জাস্ট শাট আপ। আমার আপু বলতে না করছে, না হইলে আমি এতক্ষণে বলে দিতাম আমি কোন বংশের ছেলে। আয়ন রেগে ওইখান থেকে নৌকা নিয়ে চলে গেল। মাহিন রেগে ছেলেটার গালে থাপ্পড় মেরে বলে, ওর সাথে এমন করে ঠিক করলি না, সবাইকে নিজের মতো ভাবিস না। টিয়া চল, ওদের পিকনিক ওরা খাক। মাহিন টিয়াকে নিয়ে ওইখান থেকে চলে গেল। আয়ন পাড়ে গেলে টিয়া মাহিনও দৌড়ে আয়নের কাছে যেতে লাগলো। আয়ন রেগে টিয়াকে বলল, আমি আপনাকে বিয়ে করব না, প্লিজ। আর আপনারা আমার পিছনে আসবেন না। ওনারা ঠিক বলছে, সবাই আমার আপুকে ভুল বুঝবে। আমি বিয়ে করব না, আপনাকে আর আমার বাসায় আসবেন না বিয়ের বিষয়ে কথা বলতে। আয়ান, আমার কি দোষ? দেখো আয়ান, মাথা ঠান্ডা করো। এখানে আমরা কি তোমাকে কিছু বলছি? আমার মাথা ঠান্ডাই আছে। আয়ন টিয়ার হাত সরিয়ে দিয়ে চলে গেল। মাহিন টিয়াকে থামিয়ে দিল। টিয়া বলল, ছাড়ো ভাইয়া। ওকে যেতে দে, ওর মাথা গরম আছে, আমাদের কারো কথা শুনবে না। মাহিন টিয়াকে নিয়ে চলে গেল। আয়ন বাসে গিয়ে রুমে বসে থেকে রাগে খাট চেপে ধরে বসে থাকলো। বিকালে আতিয়া বাসে এসে দেখে আয়নের রুমের দরজা খোলা। ভিতরে ঢুকে দেখে আয়ন ঘুমিয়ে আছে। আয়নের মাথায় হাত দিয়ে ডাক দিল। আয়ন চোখ খুলে আয়ন আতিয়াকে দেখে আতিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। কি ব্যাপার, তুই এখানে কেন? কি হয়েছে, মন খারাপ নাকি? কিছু না, তুমি তো ফ্রেশ হও নাই, যাও ফ্রেশ হয়ে নাও। তোর কি হয়েছে সেটা বল। তুই না বললি রাতে ফিরবি, তাহলে এখানে কি করছিস? আপু, টিয়াকে আমি বিয়ে করব না।
কেন, কি হয়েছে? আয়ন তখনকার সব কিছু খুলে বলল। আতিয়া আয়নকে বলল, ও এই ব্যাপার। হ্যাঁ, আমি বিয়ে করতে চাই না, সবাই এটাই বলবে। ওকে, তোর ইচ্ছে। তুই না করতে চাইলে আমি জোর করব না। যাও নিজের রুমে। আতিয়া চলে গেল। আয়ন উঠে ফ্রেশ হয়ে নিল, বাইরে গিয়ে শার্ট প্যান্ট তুলে নিল, শার্ট আয়রন করে নিল। আতিয়াকে বলল, আপু আমি মাহিন ভাইয়াকে শার্ট দিয়ে আসি। মাহিনের শার্ট তোর কাছে কি করে? আর বলো না আপু, আজকে বাজারের সামনে সিটি হসপিটালের মালকিন অ্যাক্সিডেন্ট করেছিল। মালিককে রক্ত বেশি পড়ছিল, তাই আমার শার্ট দিয়ে মাথা বেঁধে দিয়েছিলাম, আর মাহিন ভাইয়া তার শার্ট আমাকে দিয়েছিল। ও আচ্ছা, যা তাড়াতাড়ি বাসায় আসিস। আয়ন বের হতে যাবে, সাথে সাথে তিয়া বাসার ভিতরে ঢুকলো। আয়ন তিয়াকে দেখে বলল, আপনাদের না আমাদের বাসায় আসতে না করছি? আমার শ্বশুর বাড়ি আমি আসবো, তোমার কি? আপু কোথায়? আয়ান, কার সাথে কথা বলিস? আপু দেখেন, আপনার ভাই আমাকে বের করে দিচ্ছে। আয়ান, মার খাবি, ওকে আসতে দে। আয়ন সাইডে দাঁড়ালে তিয়া আতিয়ার কাছে চলে গেল। আপু আপনার ভাই আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, অন্যজনের কথা শুনে আমাদের উপরে রাগ দেখাচ্ছে। টিয়া দেখো, আমরা সব সময় মানুষের কথাবার্তা থেকে নিজেদের দূরে থাকি। আয়ান যেখানে রাজি না, আমি সেখানে ওকে জোর করতে পারি না। তার মানে আপনিও চান না আমি আপনার ভাইয়ের বউ হই? আমি চাই, বাট আমার ভাই না চাইলে কি করব বলো? আমি ওকে জোর করতে পারি না। তুমি যদি আমার ভাইকে সত্যি ভালোবাসো, তাহলে তোমাকে একটা আইডিয়া দিতে পারি। কি আইডিয়া আপু? আতিয়া আয়নকে বলল, আয়ান তুই রান্নাঘরে যা, রান্না বসিয়ে দিয়েছি, পুড়ে যেতে পারে, যা। আয়ন চলে গেলে আতিয়া তিয়াকে কানে কানে কিছু বলতে লাগলো। বলা শেষ হলে তিয়া বলল, ডান। তিয়া কথাটা বলে আর কিছু বলবে, সাথে সাথেই কল আসলো। তিয়া কল রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে তিয়া আয়নকে বলল, আয়ান, আঙ্কেল আন্টি আমাদের সাথে দেখা করতে চাইছে। কোন আঙ্কেল আন্টি? আরে সকালের কথা ভুলে গেছো নাকি? যাদের আমরা হসপিটালে নিয়ে গেলাম। ও আচ্ছা, আপনি গিয়ে দেখা করেন গা। আরে তোমাকে যেতে বলছে, তোমাকে নাকি দেখবে, রক্ত দিলে আর দেখা করবে না। যা আয়ান, দেখা করে আই। ওই যে তো দুলাভাই এসেছে। কি শালাবাবু, তোমরা এখানে কেন? তুমি ফ্রেশ হতে যাও। আয়ন তিয়া বাসা থেকে বের হয়ে গেল। তিয়াদের গাড়িতে উঠলো। আয়ন তিয়ার পাশের সিটে বসে থাকলো চুপচাপ। তিয়া আয়নকে বলল, আয়ান একটা কথা কি জানো? কি কথা? ওই লোকটা রাফির চাচা ছিল। ও আপনার এক্স বয়ফ্রেন্ডের? হুম। তো ওই বাসায় কেন যাবেন? বড় ভাইয়া যেতে বলছে, তাই যাচ্ছি। আর আঙ্কেল আন্টি তোমার সাথে দেখা করতে চাচ্ছে, ওনারা অনেক ভালো। ও। আয়ন তিয়া দুজন বাসার ভিতরে গিয়ে নামলো। তিয়া গাড়ির চাবি নিয়ে আয়নকে নিয়ে সদর দরজার কাছে গেল কলিং বেল দিতে। কাজের লোক দরজা খুলে দিল। আয়ন তিয়াকে ভেতরে নিয়ে গেল, বাসা ঘরে বসলো। আয়ন চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে আয়নের চোখ দেওয়ালের এক পাশে গিয়ে থমকে গেল। আয়ন দাঁড়িয়ে গেলে তখনই কিছু লোক আসলে তিয়া আয়ন সালাম দিল। আয়নকে বসতে বলল। রাহিলা বেগম বলল, তুমি আমাদের বাঁচাইছো? আমি বাঁচাই নাই, উপর আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে। তা তো ঠিক, বাট তোমরা যদি আমাদের হসপিটালে না নিতে, তাহলে তো আমরা ওখানেই মারা যেতাম। সবই আল্লাহর ইচ্ছা, উনি চাইছিল আপনাদের আমরা হসপিটালে যেন নিয়ে যাই, তাই আমাদের সামনে আপনাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। ধন্যবাদ। আচ্ছা আন্টি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। ওই দেয়ালে ওই ছবিগুলো কাদের? এক পাশে আমার হাজব্যান্ড, আমি, আমার 3 ছেলে মেয়ে, তারপরে আমার ছোট দেবরের, তাদের ফ্যামিলির ছবি। মানে ওই মেয়েটা আর কোলে থাকা ছেলেটা আপনার ছেলে মেয়ে? হ্যাঁ। আয়ন কথাগুলো শুনে অবাক হয়ে গেল। আয়নের মাথা যেন কোনো কিছুই কাজ করছে না। হঠাৎ করে রাফি এসে বলে ওঠে, কি ব্যাপার, তোরা দুইজন এখানে কি করস? শালা, তুই আমাকে সেদিন অপমান করছস। রাফি আয়নকে মারতে যাবে, সাথে সাথে রাহিলা বেগম রেগে গেল। রাফিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাফি, এইসব কি ধরনের ব্যবহার? বড় আম্মু,
ওরা জামাই বউ আমাকে অপমান করছিল, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। টিয়ার ভাই, আমি এখন ওদের মেরে তার প্রতিশোধ নিব। আপনি মিথ্যা কেন বলছেন? আপনি তো মার খাওয়ার যোগ্য ছিলেন। আপনি মেয়ে মানুষের গায়ে হাত তুলতে গিয়েছিলেন, তাই আমি আপনাকে বাধা দিয়েছিলাম। এখানে আপনাকে অপমান কিভাবে করলাম? চুপ, আমার মুখের উপরে কথা বলোস? স্টপ রাফি, রুমে যাও। তোমার সাহস দিন দিন বেড়ে গেছে। রাফির আব্বু ইশারা করলে রাফি চলে গেল। অ্যান্ড রাহলা বেগমকে বলল, আন্টি আঙ্কেলের সাথে দেখা করে চলে যেতে চাচ্ছি। বাবা, আজ থেকে যাও। না, বাসায় যেতে হবে, বেশি রাত হইলে আপু টেনশন করবে। আচ্ছা, আসো। অ্যান্ড তিয়াকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রাহলা বেগম নিজের রুমে নিয়ে গেল। রাহলা বেগম রফিক তালুকদারকে বলল, রফিক, এই ছেলেটাই তোমাকে রক্ত দিয়েছিল? আয়নের দিকে তাকিয়ে উঠতে যাবে, আয়নের সাথে সাথে ধরে শুয়ে দিয়ে পড়ল। শান্ত হন, আপনাকে উঠতে হবে না। আপনি এখন কেমন আছেন? আয়ন রফিক তালুকদারের সাথে কথা বলে কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল। আয়ন সুযোগ বুঝে দেওয়ালের ছবি তুলে নিল। তিয়া আয়নকে বলল, কি করছো এসব? দরকার আছে। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আয়ন তিয়াকে নিয়ে চলে আসলো। আয়ন তিয়াকে মাহিনের শার্ট দিয়ে বলল, আপনি তাহলে বাসায় চলে যান, আমি আমার বাসায় যাই। তোমার বাসায় পৌঁছে দিয়ে আসছি। না, আপনি যান, আমি একা যেতে পারবো। ওঠো তো। আয়নকে ট্রেনে গাড়িতে বসিয়ে দিল। তারপর ড্রাইভিং করতে লাগলো। আয়ন ছবির কথাগুলো ভাবতে লাগলো। আয়নের বাসার সামনে গাড়ি থামিয়ে দিলে আয়ন গাড়ি থেকে নামতে যাবে। সাথে সাথে টিয়া আয়নকে ধরে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আয়ন চোখ বড় বড় করে ফেললো। আয়নের ভিতরে শিউরে উঠতে লাগলো। টিয়া আয়নকে ছেড়ে দিলে আয়ন থা হয়ে বসে থাকে। টিয়া আয়নকে বলল, তাড়াতাড়ি বিয়ে করবে নাকি বাসরটা বিয়ের আগে করবে? দেখ ফাজিল মাইয়া। কথাটা বলে গাড়ি থেকে নেমে গেল। আয়ন তিয়া চলে গেল। আয়ন বাসের ভিতরে ঢুকে দেখে আতিয়া বসে আছে। আয়ন আতিয়ার পাশে বসে বলল, আপু, একটা কথা বলবো? বল, কি হয়েছে? আচ্ছা আপু, আব্বু আম্মুর ছবি তোমার কাছে নাই? না, কেন? হঠাৎ আব্বু আম্মুর কথা জিজ্ঞেস করছিস কেন? আপু, আমার আব্বু আম্মু কি এই লোক দুইটার মতো দেখতে ছিল? আয়ন ছবি জুম করে আতিয়ার সামনে ধরে আতিয়া চমকে গেল। আতিয়া তোতলাতে তোতলাতে বলল, তুই এই ছবি কোথায় পেলি? এইটা গ্রামের বাড়িতে আছে। কাকু কাকি দাদা আমাকে নিয়ে আসতে দেয় নাই। এই ছবি তুই কোথায় পেলি? ছবিটা ছোট করো। আতিয়া ছবি ছোট করে থমকে গেল। আয়নকে বলল, তুই এই ছবি কোথায় পেলি? ওই ছেলেটা আমাদের বড় ভাইয়া। হ্যাঁ, কিন্তু তুই এগুলো কোথায় পেলি? আপু, আমাকে তুমি মিথ্যা কেন বলছো যে আব্বু আম্মু ভাইয়া মারা গেছে? ওনারা তো বেঁচে আছে। আমি যাদের বাঁচিয়েছি ওনারা তো এই দুজন। আতিয়া আয়নের কথা শুনে অবাক হয়ে গেল। আতিয়া বলে, পাগল হয়ে গেছিস নাকি? এটা কিভাবে হয়? আমি পাগল হই নাই। ওর টিয়া তো দেখেছে, আর আমি ওনার বাসা থেকে এই ছবি তুলে নিয়ে এসেছি। ওই ফ্রেমে ভালো করে জুম করে দেখো, ওইখানে ওনাকে দেখা যাচ্ছে, আমার পিছনে দাঁড়িয়ে ছিল। আমি এখনই ওখানে যেতে চাই, আমাকে প্লিজ নিয়ে চল। না, আমাদের ওইখানে যাওয়া ঠিক হবে না। তুমি আমাকে বলো, কেন আমায় বলেছিলেন ওনারা মারা গেছে? ভাই, বিশ্বাস কর, ভাইয়া লন্ডনে পড়াশুনো করতে গিয়েছিল। আব্বু আম্মু ভাইয়াকে নিয়ে আসতে চলে যায়। বাড়িতে আসার সময় অ্যাক্সিডেন্ট করে ওনাদের গাড়ি। বিশ্বাস না হলে তুই 2000 সালের পত্রিকা চেক কর, ওখানে আব্বু আম্মু ভাইয়া অ্যাক্সিডেন্টের খবর আছে। আর আব্বু আম্মু ভাইয়া মারা গেছে, এটা দাদু আমাকে বলেছিল। তুই তখন ছোট, আমার কোলে ছিলি। আমি পাগলের মতো কান্না করেছিলাম। আব্বু আম্মু ভাইয়ার লাশ আমাকে কেউ দেখতেও দেয় নাই। আব্বু আম্মু ভাইয়ার মৃত্যুর 5 দিন গেলে কাকু দাদু আমাকে বের করে দেয়। আমাদের দুইজনের ছবি ছাড়া আর আমি কিছুই আনতে পারি নাই। আব্বু আম্মু কোনো ছবি আমাকে দেয় নাই। আমি ওইখান থেকে তোকে নিয়ে ঢাকা চলে আসি। আশিকের বাবা মা আমাকে সাহায্য না করলে হয়তো আমরা 2 ভাই বোন কবেই মারা যেতাম। ওনারা আমাদের বের কেন করে দিল? আমি জানি না, হয়তো আমাদের সম্পদগুলো একা আত্মসাৎ করতে চাই, তাই।
আমরা থাকলে আমাদের অধিকার বুঝে নিতাম, ওদের কিছুই থাকতো না। বাট আব্বু আম্মু ভাইয়া কিভাবে বেঁচে থাকতে পারে? খোঁজ নিতে হবে, আর আমরা আব্বু আম্মুর সামনে যেতে পারবো না। আর আমাদের কাছে কোনো প্রমাণ নাই যে আমরা তাদের সন্তান। উনি অনেক বড়লোক মানুষ, আরুষ বড় বিজনেসম্যানের বাবা মা। আমরা বললে ওনারা আমাদের বিশ্বাস করবে না, আমাদের প্রতারক ভাববে। আমি কিছু শুনতে চাই না, আমি আব্বু আম্মুর কাছে যেতে চাই। আতিয়া কান্না করতে নিলে আয়ন আতিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ন আতিয়ার জন্য খাবার নিয়ে এসে খাওয়াই দিল, রুমে পাঠিয়ে দিল। আয়ন রুমে গিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলো তিয়া ডাকে। আয়ন তিয়াকে দেখে চমকে গেল। যান, ওঠো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আপনি এখানে কি করেন? তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো যাই। কোথায় নিয়ে যাবেন? বিয়ে করতে। রাফি জেনে গেছে আমাদের বিয়ে হয় নাই। ওই আমাকে জোর করে তুলে নিয়ে নাকি বিয়ে করবে। প্লিজ তুমি ওঠো, আমরা বিয়ে করে নেই। জানতো ভালো লাগছে না, মন মেজাজ ভালো নাই, আর কোচিং যেতে হবে আগামীকাল, ওদের পড়াই নাই। আয়ন তিয়াকে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হইল, শার্ট পরে বের হয়ে গেল। আতিয়া আয়নকে বলল, টিয়া কি বলে শুনিস না কেন? আপুর সময় নাই, 7টা বাজে ওদের পড়াতে হবে। আয়ন কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল। তিয়া কান্না করতে করতে আতিয়াকে বলল, আপনার ভাই আমাকে একটুও ভালোবাসে না, আমার থেকে তার কাজ গুরুত্বপূর্ণ। অন্য কেউ কি বলল সেটা নিয়ে এখনই ছেড়ে দিচ্ছে, না জানি বিয়ের পর কারো কথা শুনে আমাকে ঘৃণা করে ছেড়ে দিত। দরকার নাই আপনার ভাইকে, রাফি ভালো আছে, চলে যাচ্ছি আমি। আপনার ভাইকে ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিয়েন। কথাগুলো বলে তিয়া দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। আতিয়া আশিক দুজন চুপ করে বসে পড়ল। আশিক বলল, আয়ান, কাজটা ঠিক করলে না। ওই রাফি ছেলেটা বদমাইশ একদম, বড় লোকের ছেলে, যা মনে চাই তাই করে। কি করব বুঝতে পারছি না, দেখি আয়ান আসুক। দুজন বসে থাকতে লাগলো। এদিকে আইন স্টুডেন্টের পড়াতে গিয়ে তার কথাগুলো কানে বাজতে লাগলো। আইন অনেক কষ্টে পড়িয়ে সবাইকে বিদায় দিল। আইন ঘর ভাড়া দিয়ে বের হইতেই আইনের ফোন বেজে উঠলো। আইন কল রিসিভ করলে আশিক বলল, আয়ান, রাফি এই বদমাস তোমার আপুকে ধরে নিয়ে গিয়েছে, তোমাকে লোকেশন পাঠাচ্ছি, তুমি চলে যাও, আমি আসছি। আইন কথাটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আইন 1 মিনিট দেরি না করে সিএনজি নিয়ে লোকেশন অনুযায়ী যেতে লাগলো। আইন একটা বাসের সামনে লোকেশন দেখালে আইন সিএনজি থেকে নেমে গেট খুলতে বলল। দারোয়ান না খুলে আয়ন মেরে ভিতরে ঢুকে পড়ল। দৌড়ে কলিং বেল বাজাতে লাগলো। সবাই অবাক হয়ে পড়ল। এই দরজা খুলতো, দেখ কে এসেছে, মাথা খাচ্ছে। তাড়াতাড়ি খুলো, আমার ভাই চলে এসেছে। দরজা খুলতেই আয়ন সামনে থাকা লোকটাকে লাথি দিয়ে পড়ল। দরজা খুলতে এত সময় লাগে? ও তুই এসেছিস, আবার হিরোগিরি দেখানো শুরু করছস? ওই মার শালাকে। আয়নকে মারতে যাবে পিছন থেকে রাহিলা বেগম এসে বলল, রাফি, অনেক হয়েছে, আর না। কি শুরু করছো? হ্যাঁ, আদর দিয়ে একদম বাদর হয়ে গেছো। বড় আম্মু, প্লিজ আমার পার্সোনাল ব্যাপারে আর নাক গলাবেন না। বেয়াদব ছেলে, থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। রাহিলা বেগমের কথা শুনে রাফির আব্বু বলে, ভাবি প্লিজ এইসব ভিতরে আসেন না। ওনার সাহস কি করে হয় আমাদের ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার? এই আর মেয়ের সাহস কি করে হইল আমার ছেলের গালে থাপ্পড় দেওয়ার? ওই মেয়েটাই এই ছেলেকে ভালোবাসে, তোমার ছেলেকে ভালোবাসে না তো বিয়ে কেন করবে? দেখো, জোর করে কোনো কিছু হয় না, ওদের ছেড়ে দাও। এইসব যদি তোমার বড় ভাইজান জানে কি হবে বুঝতে পারছো? তোমরা তার পাওয়ার নিয়ে এইসব অপকর্ম শুরু করছো। আম্মু প্লিজ এখান থেকে যান, জ্ঞান দিবেন না। আমাকে যে ধাক্কা দিয়ে বের করে দিল আপনার কাছে সেটাই কিছু না। আমি যদি আপনার নিজের সন্তান হইতাম আপনি আমাদের সাথে এমন করতে পারতেন? এত আদরে বড় করলাম আর এখন এইসব বলছো? তোমরা ভালো করে জানো আমার কখনোই অন্যায় সহ্য করি না। আর তুমি ভাবলে কিভাবে যে তোমার এই অন্যায়গুলো মেনে নিব? এখানে যদি আরুষ থাকতো থাপ্পড় মেরে দাঁত ফেলে দিতাম। রাফির আপু রেগে গিয়ে বলে, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন, এই সব কথা রাখেন।
আয়ান, আমি টিয়াকে আমার ভাইয়ের বউ হিসেবে চাই। যেভাবেই হোক ওকে আমার ছোট ভাইয়ের বউ বানাবি, বানাবি মানে বানাবি। আর এই রাফি আমার গালে থাপ্পড় মারছে। আইনের মাথায় রক্ত উঠে গেল। আইন দৌড়ে গিয়ে রাফিকে লাথি দিয়ে সোফার উপর থেকে ফেলে দিল। রাফির হাতে লাথি মারতে লাগলো। রাফির আব্বু আসলে আইন ধাক্কা দিয়ে ফেলে দিল। লোক আসলে আইন এক এক করে সবাইকে মারতে লাগলো। সামনে থাকা ফুলদানি দিয়ে রাফির হাতে বাড়ি দিয়ে পড়লো। আপু ওই কোন হাত দিয়ে মেরেছে তাড়াতাড়ি বলো, ওর হাত আমি ভেঙে ফেলবো। আয়ান পিছনে তাকা। আইন পিছনে ঘুরতে রাফির আব্বু লাঠি দিয়ে বাড়ি দিলে আইন ফ্লোরে পড়ে গেল। সবাই আইন বলে চিৎকার দিয়ে উঠলো। আতিয়া রেগে গিয়ে রাফির আব্বুকে মারতে গিয়ে থেমে গেল। রাফির আব্বু আতিয়াকে মারতে যাবে, সাথে সাথে রাহেলা বেগম হাত ধরে ফেল। তিয়া উঠে পায়ের কাছে লাঠি তুলে রাফির আব্বুকে মারতে লাগলো। আতিয়া দৌড়ে আয়নের কাছে গিয়ে বলল, আয়ান, আয়ান চোখ খুল বাবু, চোখ খুল না। এই ভাই চোখ খুল না, আমার অনেক কান্না পাচ্ছে। কিন্তু এভাবে চোখ খুল না হইলে কিন্তু আমি কান্না করব। রাফি উঠে মারতে যাবে, সাথে সাথে পুলিশ এসে রাফি ওর দলদলদের ধরতে লাগলো। অফিসার ওদের নিয়ে যান। টিয়া আয়নের কাছে এসে আইনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাইন ওর আব্বু মোর হাতে পায়ের দড়ি খুলে দিল। রাহেলা বেগম আয়নের কাছে গেল। আতিয়া কান্না করতে করতে বলল, আম্মু আয়ানকে উঠতে বলো না। আম্মু আয়ানের কিছু হইলে আমি বাঁচবো না। আম্মু প্লিজ ওকে উঠতে বলো না। আতিয়ার কথা শুনে রাহেলা বেগমের কলিজা কেঁপে উঠল। সবাই অবাক হয়ে গেল। আশিক আসলে দৌড়ে আয়নকে তুলে নিয়ে বলল, আয়ান উঠে কি হয়েছে তোর? আশিক দেখো না, ভাই চোখ খুলছে না, আমার অনেক ভয় লাগছে। আপু ওকে ছাড়েন, হসপিটালে নিয়ে যেতে হবে। আশিক মাইন কোলে করে নিয়ে দৌড়ে যেতে লাগলো। ওদের পিছনে সবাই যেতে লাগলো। রাহেলা বেগম ড্রাইভারকে বলল, ড্রাইভার ওদের তুলে হসপিটালে নিয়ে চলো। রাহেলা বেগমের গাড়িতে উঠালে রাহেলা বেগম আইনের মাথা নিজের কাঁধে নিল। আতিয়া পাশে বসলো। তিয়া ওর আব্বুমও পিছনে বসলো। সামনে আশিক উঠলো, ড্রাইভারকে নিয়ে যেতে লাগলো। ড্রাইভার নিয়ে যেতে লাগলো। আতিয়া কান্না করতে করতে বলে, আয়ান চোখ কেন খুলছিস না? আম্মু তুমি ওকে ডাকো না। কই আমার কথা কেন শুনছে না? আম্মু তুমি ওকে ডাকো না। আয়ান, এই আয়ান উঠো, তোমার আপু কিভাবে কান্না করছে। রাহেলা বেগমের ডাকে আয়নের কোনো সার শব্দ নাই। রাহেলা বেগম মনে মনে ভাবতে লাগলো, আয়ানের জন্য আমার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে আমার কলিজা ছেঁড়া ধন। আর এই মেয়েটাকেই কেন আমাকে আম্মু বলে ডাকছে? রাহেলা বেগম কতগুলো ভাবতে লাগলো। হসপিটালের সামনে থামলে আশিক তিয়ার আব্বু ধরে আয়নকে নিয়ে যেতে লাগলো। আতিয়া দৌড়ে ওদের পিছন পিছন যেতে লাগলো। রাহেলা বেগম ডাক্তারকে ইশারা করলে ডাক্তার নার্স আয়নকে নিয়ে গেল। আতিয়া কান্না করতে নিলে আশিক আতিয়াকে শান্ত করতে লাগলো। আতিয়া কান্না করো না, আয়নের কিছু হবে না। আশিক তোমার যে বন্ধু উকিল আছে না, ওনাকে খবর দাও। আমি ওই কুত্তার বাচ্চাদের কাউকে ছাড়বো না। ওরা আমাদের সাথে অনেক অন্যায় করেছে। আমি সব কিছুর প্রতিশোধ নিব। ওই লাস্টে আমার ভাইয়ের এই অবস্থা করলো। আতিয়া এসব কি বলছো? হ্যাঁ আতিয়া, তুমি ওদের আগে থেকে তো চেনার কথা না? আশিক ওরা কি জানো তুমি? ওই শফিক তালুকদার যে কুত্তার বাচ্চা আমাদের দুইজনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওই সে কুত্তা যে আমাদের উপর অত্যাচার করেছিল। আজ এত বছর পর ওই আমার ভাইকেই আজ এই অবস্থা করে দিল। ওদের ভয়ে আমরা দুইজন পরিচয় লুকিয়ে এখানে আছি, সেই ওরা আমাদের পিছনে লেগে আছে। কি তার মানে তোমার চাচু ছিল? আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহেলা বেগম কয়েক পা পিছিয়ে গেল। রাহেলা বেগম বলল, আয়শা একদম চুপ। আমাকে আপনি ওই নামে ডাকবেন না। আপনারা একজন মিথ্যাবাদী। বেঁচে থাকা সত্ত্বেও আমাদের কোনো খোঁজ খবর নেন না। আপনাদের জন্য ওরা আমাদের সাথে এত কিছু করার সাহস পেয়েছে। রাহেলা বেগম আতিয়াকে জড়িয়ে ধরতে যাবে। আতিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিলে ডাক্তার বের হয়ে বলল, রোগী এখন বিপদ মুক্ত আছে, মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। আতিয়া ডাক্তারকে বলল, আমার ভাইয়ের সাথে আমি দেখা করতে পারবো? ডাক্তার অনুমতি দিলে আতিয়া দৌড়ে ভিতরে গেল। রাহেলা বেগম ভিতরে গিয়ে আয়নকে ধরতে গেলে আতিয়া বলে ওঠে, আপনি আমার ভাইকে ধরবেন না। আপনাদের ছায়া পড়লে আমাদের জীবনে শুধু বিপদ নেমে আসে।
আয়শা প্লিজ মা, আমাকে একবার আকাশকে ধরতে দে। আমার ছেলেটাকে আমি একবার ছুঁয়ে দেখতে চাই। আতিয়া পাগলামি করো না, আন্টিকে আয়নের কাছে যেতে দাও। রাহিলা বেগম আয়নকে টাচ করে আয়নের চোখ খুলে। আয়নকে দেখে রাহিলা বেগম আয়নের কপালে চুমু দিতে লাগলো। আয়নকে বলল, সেদিন না আমাদের চিনতে পেরে কেন আমাদের বলিস নাই তুই আমার আকাশ? আপু কান্না করছো কেন? আপু আমি তো একদম ঠিক আছি। আয়ন উঠতে গিয়ে মাথায় ব্যথা পেলে আতিয়া গিয়ে আয়নকে ধরলো। আতিয়া আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই আপু কান্না করো না তো। ওই রাফির বাচ্চা কোথায়? আর ওর আব্বুর কপালে দুঃখ আছে। পুলিশ ধরে নিয়ে গেছে। দেখ পুলিশে কে দিয়েছে, ওর আর একটা হাত ভাঙা বাকি আছে। তোকে কিছু করতে হবে না, যা ব্যবস্থা আমি করব। তোমাদের কিছু করতে হবে না, তোমরা একবার শুধু আমার সাথে বাসায় চলো, বাকিটা আমিই দেখে নিচ্ছি। আপনাদের আমার দরকার নেই, আপনি চলে যেতে পারেন। আয়শা আমার কথা শুনো, তারপর যা বলবে আমি তাই মেনে নিব। উনি কি জেনে গেছে উনি আমাদের আম্মু? হ্যাঁ। আম্মু আপু আপনার সাথে দেখা করার জন্য অনেক কান্না করছিল, আমি যেতে দেই নাই। যদি যাই আপনারা বড়লোক মানুষ, আমাদের প্রতারক ভাবতে পারতেন। আয়নের কথা শুনে রাহিলা বেগম কান্না করে দিল। আয়শা আয়নকে জড়িয়ে ধরে বলল, আমাদের ক্ষমা করে দে, তোদের দেশে রেখে না গেলে ভালো হতো। আমাদের গাড়ি কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল, আমরাও 3 জন হসপিটালে ভর্তি ছিলাম। আমাদের জ্ঞান ছিল না, যখন আমাদের জ্ঞান ফিরল আমরা বাড়িতে গিয়ে জানতে পারি তুমি আমাদের খুঁজতে আয়ানকে নিয়ে বের হয়ে গেছো। তারপর আর কোনো খোঁজ নাকি পাওয়া যায়নি। 3 দিন পর নাকি তোমাদের লাশ পাওয়া যায়। তোমাদের দুজনকে কবর দিয়েছে, আমাদের দুজনকেও তোমাদের কবর দেখিয়েছিল। তাহলে তুমি বলো আমরা কিভাবে বুঝবো ওরা আমাদের সাথে এমন গেম খেলছে? আমরাও তো তোমাদের মৃত জানি। লোকটা কতটা জঘন্য, ওনাকে দাদু হিসেবে ভাবতেও ঘৃণা লাগে। আচ্ছা আপনাদের সেদিন অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? গাড়ি ব্রেক ফেল করেছিল। আমার মনে হয় আপনাদের পরিকল্পনা করে মারতে চাইছিল। এইসব অ্যাক্সিডেন্ট হয়তো ওনারা ইচ্ছে করে করাইছে। তোমার আব্বু একটু সুস্থ হোক, এখন ওনাদের আসল রূপ দেখালে সহ্য করতে পারবে না। তোমরা চলো আমার সাথে। আমরা গেলে কি পরিচয় দিবেন? উনি যদি জানে আমরা মারা যাই নাই, উনি তো অবশ্যই জিজ্ঞেস করবে। তাহলে ওরা কার কবর দেখানো, আরো কত কিছু জিজ্ঞেস করতে পারে। আমার সাথে চলো, বাবা মুখ থেকে সব সত্যি বের করতে হবে। কেন এমন করছে তোমার আব্বু বাদে সবার সামনে তোমাদের আসল পরিচয় দিব। দেখবো কে কে চমকে যায় আর কাহিনীটা কি। ওয়েট, আমি তোমাদের আইডিয়া দিচ্ছি। রাহিলা বেগম আতিয়া আয়নকে আইডিয়া দিল। আয়ন আতিয়া বলে, তাহলে খারাপ না, ওকে চলেন, আপনার সাথে যাব। তিয়ার আব্বু আম্মু চলে যেতে নিলে আতিয়া বলে উঠল, আম্মু আপনার ছেলে বউ চলে যাচ্ছে। তিয়া কোথায় যাচ্ছ? চলো তুমিও আমাদের সাথে। না আন্টি, আপনাদের সাথে আমাদের যায় না। বাহ বাহ, আমার কথাগুলো কপি করা শুরু করছে। শুনেন, আমার ঝামেলা শেষ করে নেই, তারপর আপনার খবর আছে। কিছু না বলে চলে গেল। রাহিলা বেগম তিয়ার আব্বু আম্মুর সাথে কথা বলে আয়ন আতিয়া আশিক নিয়ে চলে গেল। আতিয়া রাহিলা বেগমকে জড়িয়ে ধরে বসে থাকলো। আয়ন আশিক মিটি মিটি করে হাসতে লাগলো। রাহিলা বেগম আতিয়া বুরকুতকে তাকিয়ে বলল, কি ব্যাপার, দুইজন হাসো কেন? না মানে আমাদের যে বকার উপরে রাখতো সেই আবার বাচ্চাদের মতো আন্টিকে জড়িয়ে ধরে আছে। হি হি, তোমাকে দেখে আর ভয় পাও না, তুই মোটেও রাগি না। তিয়ার রাগি লুক নিয়ে তাকাতেই আশিক ঢোক গিলে পড়ল, আরে ধ্যাত, এইটার থেকে কিছুক্ষণ আগের আতিয়াকে ভালো লাগলো। আশিকের কথা শুনে সবাই হেসে দিল। রাহিলা বেগম বলল, মেয়ে জামাই তো দেখছি অনেক দুষ্টু। ওই আর কি আন্টি, আপনার যে মেয়ে। তুমি কি আম্মুকে আমার নামে বিচার দেওয়ার জন্য গাড়িতে উঠেছো নাকি? মাথা নেড়ে হ্যাঁ সূচক দিয়ে সাথে সাথে না করলে সবাই হাসতে লাগলো। 3 জন হাসাহাসি করতে করতে বাসে চলে গেল। বাসের ভিতরে ঢুকতেই দাদা এসে বলে, বৌমা, রাফি আর শফিকে পুলিশে ধরে নিয়ে গেছে শুনলাম তোমার সামনে, কিন্তু তুমি নাকি কিছু বলো নাই। ওয়েট, সবার সাথে আমার ছেলে মেয়েদের পরিচয় করিয়ে দেই।
বাবা, এই দুইটা কে জানেন? এটা আমার মেয়ে আয়শা, আর এই ছেলেটাই আমার ছেলে আকাশ। বাবা, ওরা না মারা গেছে, জীবিত কিভাবে হলো? রাহেলা বেগমের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। দাদা ভয়ে সোজা আতিয়ার পায়ে ধরে ক্ষমা চাইতে গেলে আতিয়া সরে দাঁড়ালো। দাদা বলল, আমাকে ক্ষমা করে দে বুনু। আমি শফিকের কথায় তোদের সাথে অনেক অন্যায় করেছি। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি সম্পদের লোভে আমার নাতি নাতনির সাথে অন্যায় করছি, আমার ছেলের সাথে আমি অন্যায় করছি। উপর থেকে আয়নের আব্বু কথাগুলো শুনে থমকে গেল। আয়নের আব্বু ঠাস করে বসে পড়ল সিঁড়ির উপরে। সবাই পিছনে তাকিয়ে দেখে আয়নের আব্বুর চোখে পানি। দাদা আয়নের আব্বুর কাছে গিয়ে ক্ষমা চাইতে গেলে আয়নের আব্বু বলল, ব্যাস বাবা, অনেক হয়েছে, আর নাটক করো না। তোমার সামান্য সম্পদের জন্য আমাদের খুন করার চেষ্টা করেছো। আমি সব জেনেও চুপ থেকে গেছি, আর শেষমেশ তোমরাও আমার জীবিত সন্তানদের মৃত বানিয়ে দিয়েছিলে। কথাগুলো বলে কান্না করতে লাগলো। সবাই কথাগুলো শুনে অবাক হয়ে গেল। রাহিলা বেগম বলল, কি তুমি জানতে আমাদের ওরা খুন করতে চাইতো? আয়নের আব্বু কান্না করতে করতে বলে, হ্যাঁ, আমি সব জানি, বাট বুঝতে পারি নাই এগুলো সাথে বাবাও জড়িয়ে আছে। আমার সন্তানদের সাথেও অন্যায় করেছে। বাবা, আমি ছোট থেকে আমার সব কিছু গড়ে তুলেছি। ছোট ভাই তো সব জুয়া খেলে উড়িয়ে দিত, তার সব সেই শেষ করে দিয়েছে। তারপরও আমি তো রাফি ওদের ভাই বোনের নামে 100 বিঘা দিয়েছি। ভাইকে জানাই নাই, কারণ ভাই এগুলো নেশা করে উড়িয়ে দিবে। বাবা, তুমি এটাও কিভাবে করতে পারলে? দাদা সবকিছু শুনে সহ্য করতে না পেরে পড়ে যেতে নিবে, সাথে সাথে আইন তাড়াতাড়ি করে ধরে ফেলো। দাদা আইনকে দেখে কান্না করতে করতে বলে, দাদু ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি। লোভে আমি এতটাই অন্ধ ছিলাম যে নিজের সন্তান নাতিদের ক্ষতি করতে বিবেকে বাধে নাই। থাক দাদু, কান্না করেন না। আপনি যা করছেন নিজের ভুল বুঝতে পারছেন, সব কিছু স্বীকার করছেন, এটাই অনেক। বাট দাদু, আপনাদের জন্য আমাদের 2 ভাই বোন যে কষ্টগুলো পেয়েছি, যাই হোক, অতীত আর ভাবতে চাই না। আইনের কথা শুনে সবার চোখে পানি চলে আসলো। রাফির আম্মু বলে ওঠে, বাবা, তোমাদের সাথে ওরা এত অন্যায় করেছে, আর তুমি এত সহজেই সব ভুলে ক্ষমা করে দিচ্ছ? আমার আল্লাহ ক্ষমা করে দেওয়াকে বেশি পছন্দ করেন। আল্লাহ খুশি করতে ক্ষমা করলে খারাপ কি? আর আমার আপু শিখিয়েছে প্রতিশোধ থেকে মিলেমিশে চলতে হয়। আইনের কথা শুনে আরশ কাছে এসে আইনের কপালে চুমু দিয়ে বলে, বাহ, আমার ভাইটা দেখে বয়সে ছোট হলেও আমার থেকে অনেক জ্ঞানী বুদ্ধিমান। ভাই, আমরা কখনোই সম্পদের লোভে নিজেদের সম্পর্ক নষ্ট করব না। ডেট, আমরা নামে যা লিখে দিয়েছে আমি সব কিছু তোর সাথে ভাগ করে নিব। না ভাইয়া, আমাদের কিছু লাগবে না। আমরা অনেক সুখে আছি। টাকা পয়সা পাওয়ার থাকলে আমার মনুষ্যত্ব থাকবে না। আমরা টাকার কাছে হেরে যাব, বেআইন হয়ে উঠব। তার থেকে আমরা যেভাবে চলি এইটাই বেস্ট লাইফ। দাদা আইনকে কাছে টেনে বলে, আমার যা আছে সব তোমাদের দুজনের নামে লিখে দিব। প্লিজ, 2 জন মানা করো না। আর তোমাদের যা আছে আমি সব কাগজপত্র ফিরিয়ে দিব। ওই সব দান করে দিয়েন, আমাদের দরকার নেই। যাই হোক, সবার সাথে দেখা হইল, অনেক ভালো লাগলো। আর হ্যাঁ, চাচুকে আর রাফিকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। বাট আমাদের পিছনে যেন আর না লাগে। যদি লাগে তাহলে এই জন্য তাদের মোটেও ভালো হবে না। আপু, আমি রাফিকে ছাড়বো না। ওই তোমাকে থাপ্পড় দিয়েছে। ফাজিল, তুই ওকে কম মারছস নাকি? ডান হাত তো একদম ভেঙে ফেলছস মনে হয়। আতিয়া আইন চলে যেতে নিবে, তখনই আইনের আব্বু বলে, কিরে বাবা, কাছে আসবি না? আয়ন আতিয়া ও ওর আব্বু দিকে তাকালো। আয়নের আব্বু উঠে আসলে রাহিলা বেগম বলে, আতিয়া, আয়ান যাও, অভিমান করো না। আয়নের আব্বু কাছে আসলে আতিয়া জড়িয়ে ধরে কান্না করে দিল। আয়ন ওর আব্বুকে জড়িয়ে ধরলো। আয়নের আব্বু ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দে তোরা, প্লিজ। আমাদের আবার একা করে চলে যাস না। যাব না আব্বু। সবার সাথে কথা বলে আতিয়া আয়ন থানায় গিয়ে রাফির আব্বুকে ছাড়িয়ে নিল। রাফির আব্বু অবাক হয়ে গেল। রাফি হাসতে হাসতে বলল, আমি জানতাম আমাদের আটকিয়ে রাখতে পারবি না তোরা। রাফির কথা শুনে দাদা থাপ্পড় মেরে বলে, আমরা চাইলে তোদের ছাড়াতে পারতাম না। ওরা তোদের ভালো হওয়ার আরেকটা সুযোগ দিল। আর রফিক,
ওদের কাছে ক্ষমা চায় এক্ষুনি। দাদার কথা শুনে রাফি ওর আব্বু অবাক হয়ে গেল। আতিয়া বলল, দাদু এইসব দরকার নাই, আপনারা ওনাদের নিয়ে চলে যান, আমরা বাসায় চলে যাব। আতিয়া আয়ন আশিক চলে গেল। আয়ন বাসের সামনে নেমে পড়ল। প্রতি অনেক কষ্ট পাইছে, ওর বাসায় গিয়ে কি রাগ ভাঙাবো? আগামীকাল আব্বু আম্মুকে নিয়ে ওনাদের বাসায় যাব, তোদের বিয়েটা দিয়ে দিব, তখন রাগ ভাঙাস। ওকে। আয়ন রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে আয়ন আশিক নামাজ পড়তে চলে গেল। বাসায় এসে প্রতিদিনের মতো আতিয়াকে রান্নায় সাহায্য করতে লাগলো। হঠাৎ করে গেট দিয়ে একটা ছেলে এসে বলে, ম্যাম আপনাদের সাথে দেখা করতে এসেছেন। আতিয়া রান্নাঘর থেকে বের হইলে দেখে রাহিলা বেগম আরুষ আয়নের আব্বু এসেছে। আতিয়া দৌড়ে গিয়ে বলে, আব্বু আম্মু ভাইয়া তোমরা ভিতরে এসো। আতিয়া ওর আম্মুকে জড়িয়ে ধরে নিয়ে গেল। বারান্দায় গেলে আয়নকে দেখে আরুষ বলে, কি রে পিচ্ছি, কি করিস? আয়ন ওদের দেখে খুশি হয়ে রান্নাঘর থেকে বের হয়ে বলল, ভাইয়া আব্বু আম্মু আপনারা বসেন। কি ব্যাপার, তুই রান্নাঘরে কি করিস বাবু? ওই আমাকে সাহায্য করেছিল। আয়ান আব্বু আম্মু ভাইয়ার জন্য চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা আপু, ওনাদের নিয়ে ভিতরে যাও। আয়ন চা বানাতে চলে গেল। চা বানিয়ে বিস্কিট নিয়ে চলে গেল। আব্বু আম্মু ভাইয়াকে খাইতে দিয়ে বলল, আচ্ছা আপনারা আমাদের বাসা কিভাবে চিনলেন? টিয়ার থেকে ঠিকানা নিয়ে এখানে এসে আতিয়ার নাম বলাতে একটা বাচ্চা নিয়ে আসলো। আচ্ছা তোমার আব্বুকে সব বলছি। ও আচ্ছা। আশিক ওয়াশরুম থেকে বের হয়ে ওনাদের দেখে সালাম দিল। আশিককে বসতে বলে সবাই বসলো। সবাই কথা বলতে লাগলো। আয়ন বলে উঠল, আপু তোমরা কথা বলো, আমি ভাজিটা ভেজে ফেলি। তুই রান্না জানিস? আমি সব পারি। তোকে করতে হবে না, আমি করছি, চল। রাহিলা বেগম আয়নের সাথে যেতে লাগলো। রাহিলা বেগম রান্না করতে লাগলো। রান্না শেষ হলে সবাই মিলে খেতে বসলো। খাওয়া শেষ করে আয়নকে রেডি হতে বললো। আয়নও রেডি হয়ে গেল। তারপর সবাই মিলে বের হয়ে গেল। তিয়াদের পাশে গেলে তিয়ার আব্বু আম্মু সালাম দিয়ে সবাইকে বসতে বললো। কাজী সাহেব নিয়ে গেল। কাজী সাহেব সাথে নিয়ে গেল। এদিকে আয়নের দাদা রাফির আব্বু আম্মু সবাই চলে এসে বলে, আমার ভাস্তার বিয়ে আর আমাদের না জানিয়ে দিচ্ছ? রাফির আব্বুর কথা শুনে সবাই তাকালে। রাফির আব্বু সবার থেকে ক্ষমা চাইতে লাগলো। তিয়াকে ওর আম্মু শাড়ি পরিয়ে নিয়ে আসলো। তিয়া আয়নের বিয়ে পড়ানো শুরু করে দিল। বিয়ে পড়ানো হয়ে গেলে তিয়া উঠে চলে গেল। আতিয়া আয়নকে বলল, এখানে বসে আছিস কেন? যা রাগ ভাঙা গিয়ে। আয়ন সবার দিকে তাকালে সবাই যেতে বলে আয়ন দৌড়ে তিয়ার পিছন পিছন যেতে লাগলো। তিয়া রুমে ঢুকতেই আয়ন দরজা লাগিয়ে দিয়ে সোজা তিয়াকে ঘুরিয়ে ঠোঁটের সাথে ঠোঁট পুষিয়ে দিল।
I place the launch pad. Go for the arsenal.